যারা ক্লাস করতেছেন তাদের সবার ভিতরে একটা আন্তরিক সম্পর্ক যদি হয় তাহলে সেটা কিন্তু আরো ভালো, এবং পরস্পর আপনারা হেল্পও করতে পারবেন। আচ্ছা, আমাদের প্রিভিয়াস ক্লাসে কি আলোচনা হয়েছিল? আজকে হচ্ছে আমাদের চতুর্থ নম্বর ক্লাস। আজকে চতুর্থ নম্বর ক্লাস। আমাদের প্রিভিয়াস ক্লাসে কি আলোচনা হয়েছিল? কে একটু রিভিউ দেন? শফিক ভাই, কি আলোচনা পাওয়ার হয়েছিল? পয়েন্ট নিয়ে। পাওয়ার পয়েন্টে কতটুকু দেখানো হয়েছিল? পাওয়ার পয়েন্টে স্যার কয়েকটা স্লাইড নিয়ে কাজ করার অ্যানিমেশন পর্যন্ত দেখানো হয়েছিল। আচ্ছা, মোশন প্যাক পর্যন্ত দেখানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি কি আপনাদের কাস্টম অ্যানিমেশন দেখিয়েছিলাম? এখানে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, বোর্ড দেখাচ্ছে এখন বোর্ডে। আপনাদের কাস্টম অ্যানিমেশন দেখানো হয়েছে? না, কাস্টম অ্যানিমেশন না স্যার দেখানো দেখানো হয়নি। হয়নি, স্যার অ্যানিমেশন দেখানো এই হয়নি। করাইছিল যে কিভাবে ওই যে টাইম সেট করতে হবে আর কিভাবে তিনটা অ্যাড করতে হবে, এটাই দেখাইছিলেন। প্রত্যেকটা অবজেক্টকে কিভাবে আমরা অ্যানিমেট করতে পারি এটা আপনাদের দেখানো হয় নাই? জি না স্যার। আচ্ছা ঠিক না আছে। স্যার দেখানো হয়নি। আচ্ছা, তাহলে আমি নতুন একটা ফাইলে চলে যাচ্ছি। আমি নিউ থেকে সরাসরি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, আমি এখানে ক্লিক করলে নতুন একটা ফাইল ওপেন করে নিতে পারবো। আমি আমাদের ব্যাচের নাম দিয়ে দিই বোঝার সুবিধার্থে, একটু এই। আচ্ছা, মাউস স্পিকার মিউট করে নিই আমরা। আচ্ছা, টুটুই তো আছে, তার মানে আমাদের এই ফাইলটা আছে অলরেডি। এই যে টুটুই। সময় দেন। আমরা খেয়াল করি, এটা ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের আলোচনা। প্রিভিয়াস ক্লাসের ভিতরে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা একটা বেসিক প্রেজেন্টেশন তৈরি করতে পারি, এবং একটা বেসিক প্রেজেন্টেশনের ভিতরে যে আইটেমগুলো প্রয়োজন সেগুলোর ভিতরে জাস্ট স্লাইড, তারপরে আমি কয়েকটা স্টেপ বলেছিলাম যে এই স্টেপগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে একটা বেসিক প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। তো এই তার ভিতর কি কি ছিল? সিলেক্ট লেআউট, অ্যাড অর রাইট কন্টেন্ট, সিলেক্ট ডিজাইন, অ্যাপ্লাই অ্যানিমেশন, প্লে F5, চালানোর জন্য বা দেখার জন্য F5। এইটা ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের আলোচনা। আমি আপনাদের বলছিলাম যে এই টোটাল প্রসেসটা একটা বেসিক প্রেজেন্টেশন তৈরি করার সিস্টেম। বাট আমরা যদি একটু অ্যাডভান্স কাজ করতে চাই, একটু প্রফেশনালি কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের আরো অনেক ব্যাপার আছে, আরো অনেক আইটেমের প্রয়োজন আছে। তো আমি কিভাবে আরো স্মার্ট ভাবে কাজ করতে পারি সেটার জন্য আজকের আলোচনা। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে যদি বেসিক প্রেজেন্টেশন আপনারা না দেখে থাকেন সেক্ষেত্রে আমি অলরেডি টিউটোরিয়াল দিয়ে দিছি আপনাদের, একটু দেখে নেবেন। যদি তার থেকে ভালো কিভাবে আমরা করতে পারি সেটা নিয়ে এখন আলোচনা হবে। আচ্ছা, তো দেখেন আমাদের আগের ক্লাসে যে স্টেপগুলো ছিল এই স্টেপের উদ্দেশ্যই হলো একটা ডিফল্ট প্রেজেন্টেশন তৈরি করা সিস্টেম। আমি বলছিলাম যে এটা আসলে একটু চাপ দিও, আবার পানির পটটা দিল। আচ্ছা, এই যে সিস্টেমগুলো, এগুলো যে অফিসিয়াল যে কোথাও আছে উল্লেখ যে এইটাই করতে হবে সেটা এরকম না। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য এই 5টা স্টেপের কথা বলেছিলাম। তো আমি এখন নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেই, একদম নতুন একটা, বা আমি এখানে যা আছে সব ডিলিট করে দেই। আমি সম্পূর্ণ ডিলিট করে নিউ স্লাইড, নতুন একটা স্লাইড করে নিলাম। দেখেন একদম ব্ল্যাঙ্ক একটা ডিজাইন আছে, যদিও যে কালো রঙের ডিজাইন আছে, বা আমি এখান থেকে ডিজাইন থেকে ক্লিক করে এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। সাদাটা প্রথমটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এটা কেন দিলাম? একদম সম্পূর্ণ একটা সাদা পেজ নেওয়ার জন্য। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার, কিভাবে নিব? কন্ট্রোল এন প্রেস করতে পারেন। কন্ট্রোল এন প্রেস করে নতুন ডকুমেন্ট হবে। আর আমি যেটা করলাম, আমি না স্যার, কন্ট্রোল বাইরে খুব সমস্যা হচ্ছে, না আমি কথা বলতে পারছি না কারো কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছে ম্যাডাম? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, ওকে, একটু খেয়াল করি। আমি যেটা করলাম এটা হচ্ছে আমার প্রিভিয়াস ক্লাসের আলোচনা ছিল। তো আমি কন্ট্রোল এ প্রেস করলাম। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল এ প্রেস করলাম, সব সিলেক্ট, এবার ডিলিট প্রেস করলাম, সব ডিলিট হয়ে গেছে। মানে আমার প্রিভিয়াস ক্লাসে আলোচনার সাথে আজকের ক্লাসের সম্পূর্ণ ডিফারেন্স। এই জন্য আমি এটা ডিলিট করে দিলাম। এখন তো কোনো স্লাইড নেই, এখন নতুন একটা স্লাইড আনবো কিভাবে? আমি আপনাদের অনেকবার ফার্স্টে অনেকগুলো মেথড বলছিলাম যে আমি এখানে ক্লিক করে ইন্টারপ্রেস করতে পারি, অথবা এই ফাঁকা জায়গায়, এই ফাঁকা যে জায়গাটা সাইড বারে এখানে মাউসের রাইট ক্লিক করে নিউ স্লাইড এভাবে আমি আনতে পারি, অথবা হোম থেকে নিউ স্লাইড এই যেখান থেকে আনতে পারি। তো এখানে অনেক থিম দেওয়া আছে, আমি এখানে ব্ল্যাঙ্ক দিয়ে আনলাম। দেখেন সম্পূর্ণ সাদা একটা পেজ, যদিও সাদা পেজেও এই যে কালো রঙের বর্ডারটা আসছে। তো আমি এইটাও
এটা আসলে ডিজাইন থেকে। আমি ডিজাইন থেকে এই ডিজাইনটাও করে দিলাম, এই যে পাশেরটা এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এই একদম ব্ল্যাঙ্ক ডিজাইন। আবার অনেক সময় লেআউট থাকতে পারে, এই যে আমরা লেআউট দেখেছি এরকম লেআউট থাকতে পারে। তো লেআউট যদি থাকে সেটা তো আমি নিজে আনি নাই, এটা অটোমেটিকলি চলে আসে, এই লেআউট দুটো অটোমেটিকলি চলে আসে। এই লেআউট যদি আমার দরকার না থাকে তাহলে লেআউট থেকে এই যে ব্ল্যাঙ্ক। এখন আমি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা পেজ দিলাম। তো একটা ব্ল্যাঙ্ক পেজে কিন্তু আসলে লেখা পসিবল নয়। কেন পসিবল নয়? কারণ আমি আপনাদের আগের ক্লাসে বলছিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কখনো মানে নরমালি আপনি যেভাবে লেখেন লাইন আকারে সেইভাবে লিখতে পারবেন না, সেইভাবে লিখতে পারবেন না। আপনাকে পাওয়ার পয়েন্টে লেখার জন্য অবশ্যই কোনো না কোনো টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, শেড, যে কোনো একটা কিছু নিতে হবে। সরাসরি লাইনে আমরা বেসিক্যালি লিখতে পারি না। তো এখন আমার এখানে টেক্সট বক্স নিতে হবে। তো আমি চাচ্ছি এখানে কোনো একটা টপিকস হতে পারে, সেটা 21শে ফেব্রুয়ারি হতে পারে, বাংলাদেশ, বা আমি আমার প্রতিষ্ঠানকে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি ডিজিটাল আইটি ইনস্টিটিউট, বা আপনি আপনার প্রতিষ্ঠানকে ইন্ট্রোডিউস করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন। তো আমি চাই কোনো একটা লেখাকে সুন্দর করে গ্রাফিক্যালি শো করব, সেক্ষেত্রে আমি কোন অপশন ব্যবহার করতে পারি বলেন তো আপনারা? কোনো লেখাকে একটু গ্রাফিক্যালি উপস্থাপন করব, কোন অপশন ব্যবহার করা যেতে পারে? স্যার সাউন্ডটা কম আসতেছে আজকে। কম আসতেছে? যদি বোঝা যায় তাহলে ইগনোর করেন, কারণ আমি একটু সাউন্ড বাড়াইতে গেলে নয়েজটা আসবে, এই জন্য আমি একটু কমাই দিচ্ছি। যদি বোঝা যায় তাহলে একটু ইগনোর করেন। আচ্ছা একটু বলেন আমি কোন অপশন ব্যবহার করতে পারি, সবাই একটু বলেন। ধারণা নাই কেন? লেখাকে গ্রাফিক্যালি সুন্দর করে উপস্থাপন করার জন্য মাইক্রোসফট অফিসে কোন অপশন ব্যবহার করা হয়? আচ্ছা কারোর মনে নাই, খুবই দুঃখজনক। টেক্সট বক্স স্যার। ইনসার্ট থেকে ওয়ার্ডারের মাধ্যমে কোনো লেখাকে একটু গ্রাফিক্যালি আমরা উপস্থাপন করতে পারি, একটাই অপশন আছে। আপনারা কিন্তু এটা বলতে পারলেন না, এটা খুবই খারাপ যে আমরা বলতে পারলাম না, অথচ বলা উচিত ছিল। এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। আচ্ছা ওকে, তো আমি এখান থেকে যে কোনো একটা ওয়ার্ডার সিলেক্ট করে নিই। হ্যাঁ শুধু ক্লাস করলে হবে না, কিন্তু আমাদের কিন্তু আমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করব। যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে ক্লাসটা কিন্তু কোনো মানে ফলপ্রসূ হবে না। আপনাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি বললাম মনে থাকলো না, বা আপনারা প্র্যাকটিস করলেন না, তাহলে কি হলো? লাভ হলো না। মনে রাখতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, রিসার্চ করতে হবে। আচ্ছা তা আমি ওয়ার্ডারে ক্লিক করলাম, এখান থেকে সাপোজ এই ওয়ার্ডারটা সিলেক্ট করে দিলাম। মাইক্রোসফট অফিসের ওয়ার্ডারে লেখাটা পুরো আসে, আর এখানে শুধুমাত্র একটা অক্ষর আসে। তো আমি এটাকে মুভ করে এখানে নিলাম সেন্টারে। সাপোজ এটা আমি যে কোন বিষয়ে লিখতে চাচ্ছি, সাপোজ মাইক্রোসফট অফিস নিয়ে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছি, আমি সুন্দর করে লিখলাম। তো দেখেন আমরা প্রিভিয়াস ক্লাসে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে টার্মসগুলো শিখেছিলাম সেইগুলো ছিল ডিফল্ট, মানে ওই প্রসেসে আমরা করতে পারি। বাট আমরা এখন যেটা করতেছি সেটা হলো কাস্টমাইজ। আর কাস্টমাইজ করার মেন উদ্দেশ্যই হলো নিজের মতো করা, মানে আপনি যা করবেন নিজের মতো করবেন। এখানে কোনো এমন মানে স্পেশালিটি নাই যে এটা করতে হবে ওটা করতে হবে, এরকম না। আপনি নিজের ইচ্ছা মতো করবেন। এই যেমন আমি এখানে ওয়ার্ড আঁকিয়ে নিলাম নিজের ইচ্ছা মতো। এবার কি করব, সাপোজ আমি আমার পেজে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। তো আমরা আগের ক্লাসে ডিজাইন মেনু ব্যবহার করছিলাম, ডিজাইন মেনু থেকে এইগুলো অ্যাপ্লাই করছিলাম। তো আপনার শুধু অ্যাপ্লাই না, শুধু মাউসটা কিছুক্ষণ রাখলেই দেখবেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে, প্রিভিউ। এবার পাশেরটা নিয়ে আসেন, দেখেন অ্যাপ্লাই হয়েছে, অ্যাপ্লাই হচ্ছে। আমি কিন্তু ক্লিক করিনি, মাউস নিচে নিয়ে আসলে আবার স্বাভাবিক। তো আমি এখান থেকে প্রিভিউ দেখতে পারি শুধুমাত্র মাউস হোভার করার মাধ্যমে। তো ব্যাপারটা হচ্ছে আমি যেরকম স্টাইলে লিখতে চাচ্ছিলাম, এই মাউস নিয়ে আসলে বা এটা অ্যাপ্লাই করলে আমি কিন্তু সেম কালারটা পাচ্ছি না, ওই থিম অনুপাতে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমার কাস্টমাইজেশনটা থাকলো না। তার মানে থিম ব্যবহার করলে আমার একটু প্রবলেম আছে। তো আমি যদি চাই যে আমি থিম অ্যাপ্লাই করব না, এখানে যে থিমগুলো আছে ডিজাইনগুলো আছে সেগুলো আমি অ্যাপ্লাই করব না, তাহলে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড স্টাইল চয়েস করতে পারি। ব্যাকগ্রাউন্ড স্টাইল থেকে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন। চাইলে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নিজের মতো করে গ্রেডিয়েন্ট, সলিড, পিকচার বিভিন্ন ধরনের আইটেম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে সাপোজ এই স্টাইলটা চয়েস করলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড স্টাইলও হলো, আমি চেয়েছিলাম সেই অনুপাতে আমার দুটো আইটেম হয়ে গেছে। আমি লেখাও লিখলাম, ব্যাকগ্রাউন্ড স্টাইলও নিলাম। এইবার আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করতাম, আমরা প্রিভিয়াস ক্লাসে বলছিলাম অ্যানিমেশন অ্যাপ্লাই করা যেতে পারে। আমি এখানে ক্লিক করলাম,
এবার যে কোনো একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করলাম। তো এই অ্যানিমেশন যেটা আছে এটা শুধুমাত্র পেজের শুরুতে, এই শুরুতে এটা লোড নিবে, এই যে শুরুতে এটা লোড নিবে। কিন্তু আপনি যদি চান যে আমি আরো এক্সেপশনাল একটা প্রেজেন্টেশন তৈরি করব, তাহলে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রতিটা অবজেক্টকে অ্যানিমেট করতে পারবেন। যেমন মাইক্রোসফট অফিস একটা ওয়ার্ড আর্ট, এটা একটা অবজেক্ট। আমি একটা ছবি নিলাম, এটা আরেকটা অবজেক্ট। আমি একটা শেপ দিলাম, এটা একটা অবজেক্ট। সবই অবজেক্ট। এই অবজেক্ট প্রত্যেকটাকে সিঙ্গেলি অ্যানিমেট করা যায়, শুধু পেজটাকে না, প্রতিটা আইটেমকে অ্যানিমেট করা যায়। এইটাকে বলা হয় কাস্টম অ্যানিমেশন। এটাকে বলা হয় কাস্টম অ্যানিমেশন। কাস্টম অ্যানিমেশন কি রকম, যেমন আমরা বিজ্ঞাপন দেখি টিভিতে, যে একটা সাবানে এই কর্নার থেকে ফ্রি লেখাটা আসতেছে, আবার বিভিন্ন ধরনের কথা লেখা আসতেছে। আচ্ছা, অ্যানিমেশনটা কিভাবে আনলাম? এটা অ্যানিমেশন মেনু থেকে আপনি এই অ্যানিমেশন মেনু থেকে ক্লিক করেন। ক্লিক করলে আপনার যদি লেটেস্ট ভার্সন ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার ট্রানজিশন নামে মেনু পাবেন, ইফেক্ট নামে মেনু পাবেন। তো এইগুলো সেম, একটু বুঝে নেন যে এখানে ট্রানজিশন নামে এটাও কিন্তু ট্রানজিশন, এখানে এই যে নাম লেখাই আছে, কিন্তু এখানে অ্যানিমেশন লেটেস্ট ভার্সনে এখানে ট্রানজিশন নামে মেনুটা থাকতে পারে। তো এখানে ক্লিক করে যে কোনো একটা অ্যাপ্লাই করলেই সেইটা পেজের উপর অ্যাপ্লাই হয়ে যাবে, স্লাইডের উপর অ্যাপ্লাই হয়ে যাবে। আরেকটা স্লাইড হলে আরেকটা স্লাইডে ক্লিক করতাম, এখানে আরেকটায় ক্লিক করতাম, ব্যাস একই কথা। আচ্ছা, তো আমি এখন কিভাবে এই লেখাটাকে আরো অ্যানিমেট করব? দেখেন এখন যতটুকু করলাম, এই অবস্থায় যদি আমি প্লে করি ফাংশন F5 দিয়ে যদি আমি প্লে করি, এটা দেখেন প্লে হয়েছে, কিন্তু আর কিছুই ঘটেনি। শুরুতে আসার সময় শুধু একটা ইফেক্ট দেখাইছিল, আর কোনো ইফেক্ট দেখায়নি। কিন্তু আমি চাই মাইক্রোসফট অফিস এইটাও একটা ইফেক্ট দেখাবে। যদি এরকম চাই তাহলে কাস্টম অ্যানিমেশন অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, একটা কোশ্চেন হতে পারে যে স্যার আমার এই দেখতে পাচ্ছি যে প্রেজেন্টেশনটা ফুল ডিসপ্লে না, এই বাম পাশে ডান পাশে ফাঁকা আছে, আমি চাই যে দুই পাশে একদম ফুল ডিসপ্লে হবে, তাহলে আমি কি করব? এইটাও করতে পারবেন এইখানে ডিজাইন মেনুর ভিতর থেকে। এই যে ডিজাইন মেনু, এখানে পেজ সেটআপ, ডিজাইন মেনু থেকে পেজ সেটআপ, এখানে চলে যান। এখানে আপনার পেজ রিলেটেড অপশনগুলো আছে। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিন্তু পেজ অলরেডি ল্যান্ডস্কেপ করা থাকে, পোর্ট্রেট থাকে না, সোজা থাকে না, শোয়ানো থাকে। তো এখানে অন স্ক্রিন 4:3 আছে, আমি 16:9 দিয়ে দিলাম, বা আমি এখানে ম্যানুয়াল বলে দিতে পারি। আচ্ছা, ওকে, দেখেন পেজের সাইজটা কিন্তু একটু লম্বাটে হয়েছে। এখন যদি প্লে করেন তাহলে দেখবেন ফুল ডিসপ্লে হয়েছে, ফুল ডিসপ্লে কিন্তু হয়েছে। আচ্ছা, যাই হোক, এটা আমাদের বুঝি নাই, বলেন। ডিজাইন মেনুতে পেজ সেটআপটা কোথায়? ডিজাইন মেনুর একদম বাম সাইডে দেখেন আছে, এই যে বাম সাইডে। স্যার আমার নাই। একটু দেখেন তাহলে আশেপাশে কোথাও আছে কিনা পেজ সেটআপ বা পেজ লেআউট নামে কোনো অপশন আছে কিনা। আপনার সরাসরি মেনুতেই পেজ লেআউট নামে একটা অপশন থাকার কথা লেটেস্ট ভার্সনে। পেজ লেআউট নামে কোনো অপশন আছে কিনা দেখেন। আচ্ছা, তো এখন আমি কি চাই? আমি চাই এই লেখাটাকে অ্যানিমেট করব, তাহলে আমি অ্যানিমেশনে ক্লিক করলাম, কিন্তু এইবার এই অ্যানিমেশন অ্যাপ্লাই করব না, আমি এই কাস্টম অ্যানিমেশনে ক্লিক করব। কাস্টম অ্যানিমেশন, অ্যানিমেশন মেনু থেকে কাস্টম অ্যানিমেশন ক্লিক করলে আপনি ডান পাশে এরকম একটা বার পাবেন, এই যে দেখেন ডান পাশে একটা অপশন চলে আসছে। এই যে বারটা, এই বারটাকে বলা হয় অ্যানিমেশন পেন। পেন মানে ওই কলমের পেন না, PANE। আপনারা যদি লেটেস্ট ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে কাস্টম অ্যানিমেশন না পেয়ে এখানে একটা অপশন পেতে পারেন, সেটা হলো অ্যানিমেশন পেন নামে একটা অপশন থাকবে, ওইটা ক্লিক করলে ডান পাশেটা আসবে। এই কাস্টম অ্যানিমেশন নাও থাকতে পারে, অ্যানিমেশন পেন ক্লিক করলে ডান পাশে এই অপশনটা আসবে। যদি আপনারা না বুঝেন, মনে করেন আমি কোনো একটা অপশন বললাম, সেই অপশনটা আপনি আপনার লেটেস্ট ভার্সন খুঁজে পাচ্ছেন না, তো আপনারা যেটা করবেন, আপনারা মনে করেন এই কাস্টম অ্যানিমেশনটা আপনি খুঁজে পাচ্ছেন না আপনার ভার্সনে, তো গুগলে যে এটা লিখে সার্চ করবেন কাস্টম অ্যানিমেশন ইন অফিস 2013, 15, 16, আপনি যে ভার্সন ব্যবহার করেন সেইটা, তাহলে আপনারা সরাসরি স্ক্রিনশট পাবেন, আপনারা সরাসরি স্ক্রিনশট পাবেন। আচ্ছা, হ্যাঁ, সার্চ করে দেখতে হবে, কারণ আমার বিভিন্ন ভার্সন, তো সব ভার্সন মনে রাখা যায় না আসলে কোথায় কোনটা। আমি পার্থক্য তারপরে বলে দেই, যেমন এটা হচ্ছে অ্যানিমেশন পেন। আমি অ্যানিমেশন পেন কোথায় পাবেন সাপোজ লিখে দেখাই লেটেস্ট ভার্সনে। স্যার পাইছি অ্যানিমেশন। পাইছেন? এই দেখেন, এই যে
সব আছে। এই যে অ্যানিমেশন পেন যদি ক্লিক করেন, এটা আছে কোথায়? অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন পেন, এইটা ক্লিক করলে ডান পাশেরটা আসবে। দেখেন সরাসরি দিয়ে দিছে, কেউ একজন করে দিছে। তো আমাদের যেটা যেটা আমরা যদি না পাই বিভিন্ন ভার্সনে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এই যে অ্যাড অ্যানিমেশন, এটা দেখে রাখিনি যে অ্যাড অ্যানিমেশন একটা অপশন আছে, একটু একটু এদিক সেদিক, কিন্তু অলমোস্ট সবই সেম। এই যে অ্যাড অ্যানিমেশন একটা অপশন আছে। তো আমরা যেহেতু 2007 ইউজ করতেছি, তো দেখেন এখানে অ্যাড ইফেক্ট আছে, ওখানে অ্যাড ইফেক্ট, এখানে অ্যাড অ্যানিমেশন। তো আমি চাই এই লেখাটা মাইক্রোসফট অফিসে সলিড এরকম লেখা থাকবে না, বরং এটা উড়ে এসে কোথা থেকে উড়ে এসে এখানে সেট হবে। তো একটা অবজেক্টের উপর 3 ধরনের অ্যানিমেশন অ্যাপ্লাই করা যেতে পারে। বেসিক্যালি 4 ধরনের, কিন্তু আমি 3 ধরনের বললাম কারণ আছে। তো 3 ধরনের বলতে আমি চাই মাইক্রোসফট অফিসটা আসার সময় একটা ইফেক্ট দিবে। এই যে আসার সময় একটা ইফেক্ট দিবে, এইটাকে বলা হয় ইন্ট্রান্স ইফেক্ট। ইন্ট্রান্স মানেই কিন্তু প্রবেশ। তো আসার সময়, প্রবেশ করার সময় একটা ইফেক্ট দিবে। তারপরে আমি চাই আসার পরে আরেকটা ইফেক্ট দিবে, এটাকে বলা হয় ইমপ্রেসিভ ইফেক্ট। আর আমি চাই মাইক্রোসফট অফিসটা চলে যাবে, যাওয়ার সময় একটা ইফেক্ট দেখায় চলে যাবে, এইটাকে বলা হয় এক্সিট ইফেক্ট। তা আমি অ্যাপ্লাই করে দেখাই। এই যে মাইক্রোসফটে ক্লিক করতে অবশ্যই, না হলে কিন্তু এই অপশনটা কাজ করবে না। দেখেন অপশনটা কিন্তু নেই। এবার ক্লিক করলাম, আসছে। আচ্ছা, অ্যাড ইফেক্ট, ইন্ট্রান্স, এগুলো সব হলো ইফেক্ট। আপনার যেটা ইচ্ছা সেটা দেন। আরো দরকার হলে আপনি মোর ইফেক্টে ক্লিক করেন, আরো পাবেন। সাপোজ আমি এখান থেকে দিলাম সেন্টার রিভলভ, এইভাবে আসবে, মাঝখান থেকে এরকম ঘুরবে, একটা ইফেক্ট অ্যাড করলাম। আচ্ছা, তারপরে আমি আরো একটা ইফেক্ট অ্যাড করব, যে আসার পরে ও আরো একটা ইফেক্ট দিবে, আমি সেইটাই সাপোজ অ্যাড করতে চাচ্ছি। কিভাবে? আবার সিলেক্ট, আবার অ্যাড ইফেক্ট। এবার দিলাম ইমপ্যাসিভ। আসার পরে কি করবে? আমি দিলাম সাপোজ গ্রো অ্যান্ড শ্রিঙ্ক, বড় হবে। আরেকটা ইফেক্ট অ্যাড করলাম, দেখেন যে এরকম ভাবে বড় হবে। আমি এখন যেটা করতেছি, এটা ভিডিও এডিটিং এর টার্মস, এগুলো ভিডিও এডিটিং এর টার্মস। আপনাদের লেটেস্ট আপনার এরপরে যদি ভিডিও এডিটিং করেন, দেখবেন এইরকম কনসেপ্ট। আচ্ছা, অ্যাড ইফেক্ট। এবার আমি চাই মাইক্রোসফট অফিসটা চলে যাবে, চলে যে অন্য কোনো লেখা আসবে, যে অন্য কোনো লেখা আসবে, তাহলে দিব এক্সিট। আর যদি মনে হয় যে না আমি দিব না, ও থাকবে, তাহলে দিব না। আমি এখান থেকে দিলাম সিং ডাউন, আরেকটা ইফেক্ট। যদি আপনারা এগুলো না পান, তাহলে মোর ইফেক্টের ভিতর গেলে আপনি সব পাবেন। এই ইফেক্ট বাদেও সব ইফেক্ট এখানে আছে, দেখেন এই যে, এমনকি বরং এটা পাবেনও। এই অ্যাড ইফেক্ট আপনাকে তো দেখাইলাম, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করতে হবে। আচ্ছা, অ্যানিমেশন পেজে গেছি স্যার, তারপর অ্যানিমেশন পেন না, আপনি অ্যানিমেশন পেনের পাশেই দেখেন এই যে অপশন আছে অ্যাড অ্যানিমেশন, দেখছেন? অ্যানিমেশনের পাশে অ্যাড অ্যানিমেশন। আপনারা লেটেস্ট ভার্সন ব্যবহার করে থাকলে অ্যাড অ্যানিমেশনের একটার ভিতরই সব। আপনি অ্যাড অ্যানিমেশনের উপরের যেগুলো সবুজ কালারের, সেগুলো হলো ইন্ট্রান্স ইফেক্ট। দেখেন এই যে ইফেক্ট সব এভাবে শো করে। লেটেস্ট ভার্সনে একটার ভিতরে সব অ্যানিমেশন শো করে, একটার ভিতরে সব। তার ভিতরে এরকম কিছু তারা দেওয়া, পাশে যে তারার চিহ্ন দেখতে পাচ্ছেন, যদি সবুজ তারা হয় সেটা হলো ইন্ট্রান্সের ইফেক্ট, যদি হলুদ কালারের তারা হয় সেটা ইমপ্রেসিভের ইফেক্ট, যদি লাল কালারের তারা হয় তাহলে এটা এক্সিট ইফেক্ট। স্যার সবুজ অ্যাপ্লাই করে দেখেন ম্যাডাম, অ্যাপ্লাই করে দেখেন, চাপ দিয়ে একটু অ্যাপ্লাই করে দেখেন। আচ্ছা, ইন্ট্রান্স দিলাম, ইমপ্রেসিভ দিলাম, এবার এক্সিট দিব। সাপোজ আমি এটা দিয়ে দিলাম, এটা একটা পালস হতে পারে, ওয়ার্ড, আচ্ছা এটা হতে পারে, ওয়েভ হতে পারে, বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে আছে। আনফোল্ড হতে পারে, এই যে এইভাবে আমি আনফোল্ড দিলাম, ওকে। দেখেন 3টা ইফেক্ট কিন্তু এটার উপর অ্যাপ্লাই করা হয়েছে। এইবার আমি প্লে করি F5 দিয়ে, F5 দিয়ে এবার প্লে করি। দেখেন মাইক্রোসফট অফিস কিন্তু লেখাটা নেই, লেখাটা নেই। কেন নাই? কারণ এটার ইফেক্ট এখনো আসে নাই। তা আমি ক্লিক করি, মাউস দিয়ে ক্লিক করি, ক্লিক করলে দেখেন ওই যে ইন্ট্রান্স একটা ইফেক্ট হয়েছে। আবার ক্লিক করি, এই যে ইমপ্যাসিভ হচ্ছে, 2টা ইফেক্ট হয়েছে। এবার ক্লিক করি, এই যে এক্সিট। দেখেন একটা অবজেক্টের উপর আমি 3 ধরনের অ্যানিমেশন অ্যাপ্লাই করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আরো একবার অ্যাপ্লাই করে দেখাই। সাপোজ এবার আমি একটা পিকচারের উপর অ্যাপ্লাই করে দেখাই। স্যার, আমরা বুঝতে পারছি সবাই? আপনারা বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। সমস্যা হলে কোশ্চেন করবে। আচ্ছা, এখন আমি আবারও দেখাচ্ছি। আমি এবার ইনসার্ট থেকে এবার পিকচার অ্যাপ্লাই করে দেখাচ্ছি।
আচ্ছা হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই, আমি আবার দেখাচ্ছি। ইনসার্ট থেকে পিকচার। এবার আমি একটা পিকচার নিয়ে নিই। ইনসার্ট থেকে পিকচার। ইনসার্ট থেকে পিকচার। এবার তারপরে আপনি সিলেক্ট করে দিবেন কোন পিকচারটা নিতে চান। সাপোজ আমি এই জিমেল এর আইকনটা নিলাম, এই যে। আচ্ছা, এবার এইটাকেও সেম একই রকম, আমি যদি এটার উপর অ্যানিমেশন অ্যাপ্লাই করতে চাই, এইটার উপর ক্লিক করতে হবে, তারপর অ্যাড ইফেক্ট, তারপরে এখান থেকে ইন্ট্রান্স ইমপ্রেস এক একটা করে ইফেক্ট দিতে থাকবো। তো আমি এখানে ইন্ট্রান্সে ক্লিক করলাম, এই ইফেক্টগুলো আসছে। আমি আগের মতো এটাও যদি এখানে যে ইফেক্টগুলো আছে দিতে না চাই, মোর ইফেক্টে দিব, দিলে আপনি সরাসরি এক একটা করে অ্যাপ্লাই করে দেখতে পারবেন। ব্লাইন্ড দিলে এরকম, অ্যাপিয়ার দিলে এরকম, স্প্লিট দিলে কত সুন্দর সুন্দর ইফেক্ট আছে। লেটেস্ট ভার্সনে আরো ইফেক্ট আছে, আর চমৎকার চমৎকার ইফেক্ট আছে, চাইলে আপনারা এগুলো দিতে পারেন। এই যে হ্যাঁ, মাউথ স্পিকার কার জন্য অন আছে, একটু কাইন্ডলি অফ করে দিন। আচ্ছা, আমি এটার উপরে স্পিনার এটা অ্যাপ্লাই করে দিলাম, একটা ইফেক্ট হলো। আবার অ্যাড ইফেক্ট, এবার দিব ইমপ্রেসিস। এখান থেকে সাপোজ মোর ইফেক্ট, কিছু অপশন দেখেন ডিজেবল আছে, এইগুলো লেখার সাথে সম্পর্ক, এগুলো লেখার সাথে সম্পর্ক, এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না পিকচারের উপরে। আচ্ছা, আমি এখান থেকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করে নিব, সাপোজ আমি ব্লিঙ্ক। হ্যাঁ রাসেল ভাই বলেন। বলতেছিলাম ভাই, ইফেক্ট কি আমি নিজেই মেড করতে পারবো না? এইখানে যে ইফেক্টগুলো আছে সেগুলো আপনি কোনোটাই নিজের মতো করে নিতে পারবেন না, কিন্তু অপশন আছে, আপনি এগুলাকে কম্বাইন করে সুন্দর সুন্দর ইফেক্ট বানাইতে পারবেন। সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আপনি এখানে নিজের থেকে কোনো ইফেক্ট অ্যাড করতে পারবেন না, বাট দু তিনটা ইফেক্টকে কম্বাইন করে আপনি একটা সুন্দর চমৎকার একটা জিনিস তৈরি করতে পারবেন, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, আমি সাপোজ এখানে অনেকগুলো আছে, আমি কোনটা দিব, সাপোজ কোনটা দিই। ট্রান্সপারেন্ট আমি দিলাম, স্পিন দিলাম, একবার ঘুরে আসবে আর একবার ঘুরবে, দুইটা এফেক্ট হলো। এবার আমি এক্সিট দিতে যাচ্ছি, আমি যে এখানে এটা এক্সিট করে দিব। এক্সিটের জন্য আমি আবারও অ্যাড ইফেক্ট, আবারও এক্সিট, এখান থেকে দিলাম সাপোজ সিং ডাউন। এই দেখেন আমি কিন্তু মোটমাট 6টা ইফেক্ট অ্যাপ্লাই করলাম, এবং বাম পাশে দেখেন এটাকে বলা হয় টাইম লাইন। এই টাইম লাইনে দেখেন প্রত্যেকটা ইফেক্ট দেখা যাচ্ছে এই যে এইগুলো, এবং আপনি বলছে অলরেডি গ্রিন রঙের যে স্টার সেটা ইন্ট্রান্স। তাহলে এটাকে ক্লিক করলাম মাইক্রোসফট অফিসে, এটার উপরে এই 3টা অ্যাপ্লাই করা, এটাকে ক্লিক করলাম, এই বাকি 3টা এইটার উপর অ্যাপ্লাই করা। আমি 3 ধরনের বলছি, 3টা কিন্তু না। আপনি যদি চান ইন্ট্রান্সে 2টা ইফেক্ট দিবেন, ইমপ্রেসিসে 4টা ইফেক্ট দিবেন, এক্সিটের একটা দিবেন, 2টো দিবেন, এগুলো পসিবল। আপনি অনেকগুলো ইফেক্ট চাইলে দিতে পারবেন, সমস্যা নেই। তো বেসিক্যালি ইমপ্রেসিসটা অনেকগুলো দেয় মানুষ, এক্সিট আর অনেক দেয় না, যে একবার এক্সিট হলে আবার এক্সিট হবে, আবার এক্সিট হবে, এটা দেয় না। বাট আমরা বুঝবো এটা। তো আমরা এইখানে ক্লিক করলে ডান পাশে দেখতে পারবো এটার উপর কোনগুলো অ্যাপ্লাই করা আছে। এই যেমন এই 3টা অ্যাপ্লাই করা আছে, বোঝা যাচ্ছে। তো এখন আমি এবার প্লে করি F5 দিয়ে, সিরিয়ালে একদম শুরুতে মাইক্রোসফট অফিসের এই ওয়ার্ড অ্যাপটা। তো আমি ক্লিক করলাম, এই যে আসছে ইন্ট্রান্স, আবার ক্লিক করলাম ইমপ্রেসিস, দুটো ইফেক্ট শেষ, আবার ক্লিক করলাম, এই এক্সিট হয়ে গেল। এইবার সিরিয়ালে সিরিয়ালে হচ্ছে ওই লোগোটা, আমি ক্লিক করলাম, এই যে ইন্ট্রান্স একটা ইফেক্ট, আবার ক্লিক করলাম ইমপ্রেসিস, আবার ক্লিক করলাম এক্সিট। তো দেখেন অলরেডি আমরা কিন্তু প্রত্যেকটা অবজেক্টের উপরে কিভাবে আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারি আমরা বুঝতে পারছি। কারণ কোনো প্রবলেম আছে কিনা থাকলে বলবেন। কারণ কোনো কোয়েশ্চেন আছে কি? আচ্ছা, একটু প্র্যাকটিস করবেন, আমি একটু সময় দেবো আপনাদের প্র্যাকটিস করার জন্য। আমি কিছুদূর আগেই, তারপরে আপনাদের সময় দিব, আপনারা 5 মিনিট সময় দিলাম যে আপনারা এইভাবে সময় দিব। তো আমি আগে দেখেন। হ্যাঁ বলেন। স্যার বলতেছি কি স্যার, এই আমার তো উইন্ডোজ 10 দেওয়া আর আছে মাইক্রোসফট 10 দেওয়া রয়েছে। আমি এটা কি এই করে মানে আনইনস্টল করে কি এটাকে আমি আবার 7 করে কি এটা কাজ অ্যাপ্লাই করে কি বেশি ভালো হবে? না, আপনি যেটা করতেছেন ওইটাই করতে পারবেন। এখানে তো স্যার অনেক কিছু তো খুঁজে বের করতে হচ্ছে, তার থেকে উইন্ডোজ 7 এ তো মানে ওই সে আপনার অফিস 7 এ তো সবকিছু দেওয়া আছে সাথে সাথে। আপনি তো 7 হ্যাঁ, আমি অফিস 2000 দিয়ে দেখাচ্ছি। পাচ্ছিও না। হ্যাঁ, পাচ্ছেন ওইটা না। সমস্যা আছে স্যার, এই কারণে কি আমি এটা করব? আপনার কাজের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না।
না আমরা একটা কাজ করতে পারি, আমরা সেটআপ করতে পারি বা দুটোই রাখতে পারি। আপনারা এটা দিয়ে শিখলেন, পরে আমি লেটেস্ট ভার্সনটাই সাপোর্ট আমি বলবো যে আপনারা লেটেস্ট ভার্সনটাই শেখেন। তো আমি বোঝানোর জন্য বলতেছি, বাট আমি তো পার্থক্য বলে দিচ্ছি আপনাদের যে আপনারা এখান থেকে এটা পাবেন। অ্যাড অ্যানিমেশনের ভিতরে গেলে এই যা জিনিস এইখানে যেরকম অ্যাড ইফেক্ট সেম জিনিস একটু এদিক হতে পারে। যদি আপনারা স্যার লেটেস্ট আপনি ভার্সন দিয়ে শিখতে পারেন তো ভালো, আর যদি মনে হয় যে না আমি পারবো না, সেক্ষেত্রে আপনারা অফিস 2007 ইউজ না স্যার করবেন। পারবো, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে আমার অনেক মানে ক্রিয়েট হচ্ছে, মানে ধরুন অনেক জিনিসপত্র খুঁজতে হচ্ছে, খুঁজে তারপর বের করে তারপরে কাজ করতে। খুঁজেন, সমস্যা কোথায়? খুঁজলে আপনি তো শেখার জন্য খুঁজতেছেন, আপনি তো রিসার্চ হবে। আমরা যে হ্যাঁ একটা ভার্সন দিয়ে করব এরকম তো না। মনে করেন অফিসিয়াল জব, কোন অফিসে কোন ভার্সনটা দেওয়া আছে এটা কি আপনি জানেন? আপনি না জানেন না। স্যার। তো সেক্ষেত্রে আপনি অফিস 2000 পারেন, তার মানে কি আপনি 2007 পারবেন না? 7 পারেন তাই বলে কি 10 পারবেন না? এরকম না। আপনাকে একটু ঘাটাঘাটি করলে আপনি যখন কম্বাইন করে শিখবেন, যে কোনো অফিসিয়াল ভার্সনে আপনি পাবেন। বুঝতে পারছেন? ওকে স্যার স্যার। স্যার আপনার অফিস 2007 টা দেওয়ার কথা ছিল, এখনো দেননি কিন্তু। আমি কিন্তু এখানে গ্রুপে একটা লিংক দিয়ে দিছি, আপনারা পাইছেন কিনা আমি না স্যার, দেখতে হবে। আচ্ছা ঠিক আছে পাইনি ঠিক আছে, স্যার। গ্রুপে একদম শুরুতে দেওয়ার কথা। আমি অফিসের সাপোর্টে যে আছে তাকে বলে দিছি, এমনকি একজন কমেন্ট করছিল, তাকেও আমি লিংকটা দিয়ে দিছিলাম মেনশন করে। আচ্ছা ঠিক আছে, আমি আরো একবার তাহলে চেক করব। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেল একটা অবজেক্টের উপরে অ্যানিমেশন করার, মানে কাস্টম অ্যানিমেশন অ্যাপ্লাই করার সিস্টেম, যে আমরা কিভাবে কাস্টম অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারি। এখন এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন আমরা যে প্রেজেন্টেশনটা তৈরি করলাম সেটা কিন্তু আমরা সিঙ্গেল ক্লিক করে তারপর আনতেছি। তো প্রেজেন্টেশন দুই ধরনের হয়, একটা হলো ম্যানুয়াল, একটা হলো অটো। ম্যানুয়াল প্রেজেন্টেশনে যারা প্রেজেন্টার থাকে তারা ক্লিক করে 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 পরবর্তী স্টেপে যায়, যেমনটা আমি এখন যাচ্ছি। এরকম ব্লুটুথ মাউস থাকে বা ব্লুটুথ একটা কিছু ডিভাইস থাকে, যেটা ক্লিক করে নেক্সট পরবর্তী আইটেমে আমরা যাই। যেমন আমি এখন যদি প্লে করি, দেখা যাবে যে এই শুরু হয়েছে, আর কিছু নাই। তো আমার কিবোর্ডে প্রেস করতে হবে অথবা মাউসে ক্লিক করতে হচ্ছে, তারপর একটার পর একটা আসতেছে। এটা হলো ম্যানুয়াল। বাট আমি যদি চাই সবকিছু অটোমেটিকলি চলবে, আমি এটাকে যেখানে তৈরি করব সেখানে আমি সবকিছু একটার পর একটা অ্যাজ এ ভিডিওর মতো এটা অটোমেটিকলি ওপেন হবে। যদি আমি এটা করতে চাই তাহলে কি করবেন? হ্যাঁ, আপনি এটাও করতে পারবেন। কিভাবে? মনে করেন আমি এটাকে ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি এখানে এটার উপরে 3টা ইফেক্ট অ্যাপ্লাই করা আছে, এবং ইফেক্টগুলোর সামনে একটা মাউসের চিহ্ন আছে, এবং এটা দেখেন স্টার্ট অন ক্লিক দেওয়া আছে। আমি এখানে ক্লিক করে দিয়ে দিব আফটার প্রিভিয়াস। তার মানে এই 3টা আর মাউস ক্লিক করার দরকার নেই, অটোমেটিকলি একটার পর একটা ওপেন হবে। আফটার প্রিভিয়াস দ্বারা একটার পর একটা বোঝায়, পর পর বোঝায়। উইথ প্রিভিয়াস দ্বারা আগেরটার সাথে বোঝায়। তো আমরা আফটার প্রিভিয়াস দিয়ে দিই। আচ্ছা, নিচেরটা ক্লিক করলাম, এই 3টা ইফেক্ট অ্যাপ্লাই করা, এখান থেকে আমি দিয়ে দিলাম আফটার প্রিভিয়াস। দেখেন কোনোটার মাউসের ক্লিক নেই, তার মানে এখন সবই অটোমেটিকলি প্লে হবে। এই দেখেন আমি প্লে করি F5 দিয়ে, আমি কিন্তু কোনো ক্লিক করতেছি না, ভিডিওর মতো প্লে হচ্ছে। দেখেন হয়ে গেছে, একটা প্রেজেন্টেশন হয়ে গেছে, অটোমেটিকলি ভিডিওর মতো প্লে হয়েছে। তো আপনি যদি কোনো প্রেজেন্টেশনকে অটোমেটিকলি ভিডিওর মতো প্লে করতে চান, তাহলে আপনাকে ইউজ করতে হবে আফটার প্রিভিয়াস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আফটার প্রিভিয়াস উইথ প্রিভিয়াস অলরেডি বলছি যে উপরের সাথে যদি করতে চান তাহলে একাধিক করতে চাইলে উইথ প্রিভিয়াস দিতে হয়। আচ্ছা, এখানে আরো একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা হলো মাইক্রোসফট অফিস আসছে, চলেও গেছে, অটোমেটিকলি চলছেও, সব ঠিক আছে, বাট আমার নিয়ন্ত্রণাধীন না। ও একা আসছে, একা চলে গেছে। তো আমি চাই যে মাইক্রোসফট অফিস নিয়ে কিছু কথা বলবো, তারপর মাইক্রোসফট অফিস যাবে, আমার নিয়ন্ত্রণে থাকবে। তো যদি এরকম চান আমি মাইক্রোসফট অফিস নিয়ে 2 মিনিট কথা বলবো, 2 মিনিট থাকবে, তারপর এক্সিট হবে। তো এরকম যদি করতে চান এইটাও পসিবল, টাইমিং সেট করে দেওয়া, এটাও পসিবল। দেখেন এই যে ইফেক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, এই ইফেক্ট গুলোকে আবার কাস্টমাইজ করা পসিবল, প্রত্যেকটা ইফেক্টকে কাস্টমাইজ করা পসিবল সিঙ্গেল। আমি এই প্রথম ইন্ট্রান্স, এইটা এর উপরে এই 3টে অ্যাপ্লাই করা, এইটা ইন্ট্রান্স, আমি এইটাকে কাস্টমাইজ করব, ডবল ক্লিক করেন এটার উপরে, মাউসের লেফট বাটন ডবল ক্লিক করেন, তাও দেখবেন নতুন একটা ডায়লগ বক্স আসছে। এটার ভিতরে আছে ইফেক্ট, টাইমিং, টেক্সট অ্যানিমেশন, ইফেক্টের ভিতরে আছে সাউন্ড। এই ইফেক্টটা দিবে, বাট দেওয়ার আগে একটা সাউন্ড প্লে হবে। এই যে এখানে অনেক কিছু আছে, দেখেন অ্যাপ্লজ, অ্যারো, বম, প্লিজ, এরকম বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, সরি সাউন্ড আছে। আমি চাই এই ইফেক্টটা দেওয়ার সময় একটা হাততালির আওয়াজ হবে, তাহলে আমি এইটা সিলেক্ট করে দিব। অন্য কোনো সাউন্ড যদি দিতে চাই
তাহলে আমি সাপোজ আদার সাউন্ড থেকে সিলেক্ট করে দিব। সাপোজ এখানে বাংলাদেশ লেখাটা আসবে, বাংলাদেশ লেখার সময় ছোট্ট একটা আমার সোনার বাংলা একটা স্ক্রিপ্টের একটু অংশ এক লাইন হবে বা সামথিং একটা ছোট্ট একটা স্ক্রিপ্ট হবে, তাহলে আমরা এইটা অ্যাপ্লাই করতে পারি, সাউন্ড থেকে এটা অ্যাপ্লাই করতে পারি। আশা করি বুঝতে পারছেন। আমি চাই এই লেখাটা যখন হবে তখন টাইপ রাইটিং এর মতো সাউন্ড হবে। দেখেন টাইপ রাইটিং এর মতো সাউন্ড আছে এদিকে কোথায় যেন, এই যে টাইপ রাইট লেখাটা আসতেছে। সাউন্ডটা কিভাবে বাড়ি দিতে দেখাবেন স্যার? নেটওয়ার্কের সমস্যার জন্য কি করতে হবে? হ্যাঁ, আমি আমার এখানে দিলেও মনে হয় আপনারা শুনতে পারবেন না, যেটা মনে হয়। এই যে আমি সাপোজ টাইপ রাইটার দিলাম, এবার আমি প্লে করি, এখান থেকে প্লে করা যায়। এই যে আমি দেখেন টাইপ রাইটারের সাউন্ড আপনারা শুনতে পাইছেন? শুনতে পাইছেন কোনো শব্দ? শুনতে পারবেন না, কারণ এখানে কম্পিউটার সাউন্ডটা আপনার দিকে খুবই কমই যায়। আচ্ছা, আপনারা একটু ট্রাই করে দেখেন, ডবল ক্লিক, তারপর এখানে ক্লিক করে যেখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করে ওকে দেন। এই ইফেক্টটা শুরু হওয়ার সময় এই সাউন্ডটা প্লে হবে। আচ্ছা, এটা গেল। তারপর আছে টাইমিং। টাইমিং এর ভিতরে আছে ডিলে। সাপোজ এটা আমি অন্যটার উপর অ্যাপ্লাই করি, এটার উপর অ্যাপ্লাই করি। মাইক্রোসফট অফিস আসলো, আসায় আমার কোনো সমস্যা নাই, এন্ট্রান্সে কোনো প্রবলেম নাই, ইমপ্রেসিস করলো তাতে প্রবলেম নাই, এক্সিটে প্রবলেম, ও আমাকে না বলে এক্সিট হয়ে যাচ্ছে। তো আমি চাই এক্সিট হবে, বাট আমাকে বলে এক্সিট হবে। তো আমি এক্সিট উপর ডবল ক্লিক করলাম, ইফেক্ট তো দেখেছি অলরেডি, টাইমিং এ ক্লিক করলাম, এখানে আছে ডিলে। আমি বলে দিলাম যে 5 সেকেন্ড, ও এক্সিট হবে বাট 5 সেকেন্ড দেরি করে এক্সিট হবে। ওকে, এইবার দেখেন আমি যদি এটাকে প্লে করি, ইন্টারেস্ট হচ্ছে, এই যে ইমপ্রেসিস হচ্ছে, বাট এক্সিট হচ্ছে না। দেখেন 1 2 3 4 5, এইবার এক্সিট হচ্ছে। 5 সেকেন্ড কিন্তু ও ওয়েট করলো, 5 সেকেন্ড কিন্তু ও ওয়েট করলো। তো এইটাকে বলা হয় টাইমার সেট করা, টাইমিং সেট করা, যে ইফেক্ট দিবে কিন্তু টাইমিং সেট করে দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আমি যদি চাই কোনো ইফেক্ট, এই যে ইন্টার্নস বা ইমপ্রেসিস, এই প্রত্যেকটি ইফেক্ট একবারই আসে, কিন্তু আমি চাই মাইক্রোসফট অফিস লেখাটা আসছে এবং সেটা ইমপ্রেসিস হবে কিন্তু অনেকবার, বা যে কোনো ইফেক্টকে বারবার করতে চাই, তাহলে আমরা ইউজ করতে পারি, এটার উপর ডবল ক্লিক করলাম, টাইমিং থেকে একটা অপশন ব্যবহার করতে পারি যেটার নাম হলো রিপিট। আমি রিপিট থেকে দিলাম যে এই ইমপ্রেসিস ইফেক্টে একবার না 3 বার হবে, এটা 3 বার হবে। ওকে, দেখেন এই যে ইমপ্রেসিস 2 বার, আমি টোটাল থ্রু থেকে প্লে করি, এই যে ইন্টারেস্ট হইল, ইমপ্রেসিস অন, ইমপ্রেসিস 2, ইমপ্রেসিস 3, এবার ডিলে 5 সেকেন্ড ডিলে হবে, এই হচ্ছে এই এক্সিট। তো দেখেন এইবার কিন্তু আমার আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসতেছে, আমি কিন্তু এখন নিয়ন্ত্রণে করতে পারবো। আমরা কি টাইমিং এর ব্যাপারটা বুঝতে পারছি সবাই? আপনারা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন? ওকে, এখানে আর কি কি আছে? আপনি এখানে স্পিডকে কন্ট্রোল করতে পারবেন, যেমন তাইলে বুঝি নাই, একটু আবার একটু বলেন। সাউন্ডে প্রবলেম হলে চ্যাট বক্সে লিখে দেন। আচ্ছা, আমি যদি আরো একটা জিনিস এখানে অ্যাপ্লাই করতে পাই, সেটা হলো স্পিড। আমি এখন যখন প্লে করতেছি, ইন্টারেস্টটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে, এত দ্রুত আমি চাই না। আচ্ছা, আমি সাউন্ডটা টাইমিংটা একটু আরেকবার দেখান স্যার। আচ্ছা আচ্ছা, টাইমিংটা কিভাবে অ্যাপ্লাই করব আবার দেখাই। যেমন ইন্টারেস্টটা হবে বাট কিন্তু কিছুক্ষণ পরে ইন্টারেস্ট হবে, তাহলে আমি এটার উপর ডবল ক্লিক করলাম, তারপরে এখান থেকে টাইমিং থেকে ডিলে, যে এই ইফেক্টটা হওয়ার আগে এত সেকেন্ড ডিলে করবে, আপনি এখানে যত সেকেন্ড নেবেন ও অত সেকেন্ড ডিলে করবে। আমি দিলাম এখানে 5 সেকেন্ড, যে ইন্টারেস্ট হওয়ার আগে 5 সেকেন্ড ডিলে হবে, দেরি করবে। ওকে, এবার আপনি যদি প্লে করেন, এই যে আমি সাপোজ যদি প্লে করলাম, এখানে আসছে কিন্তু লেখাটা কি আসছে? আসে নাই। 5 সেকেন্ড ওয়েট করেন, এইবার আসছে। এইভাবে আমরা টাইমার সেট করে দিতে পারি। আশা করি এবার বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এখানে আর কি কি করা যেতে পারে? আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে স্পিড কন্ট্রোল। আমি এটাকে আবার 0 করে দিই, এক্সিটটাকেও 0 করে দিই, বা আমি এখানে 2 সেকেন্ড রাখলাম। আচ্ছা, আমি যদি চাই
এখানে একটু কন্ট্রোল করবে স্পিডটা, প্লে করলে খুব দ্রুত এটা স্যার কাজগুলো জি বুঝি না, একটু বলেন। হ্যালো, আচ্ছা ওকে, আমি স্পিড কন্ট্রোল করার জন্য এই ইফেক্টের উপর ক্লিক করলাম, দেখেন এখানে স্পিড নামে অপশন আছে, বা আমি ডবল ক্লিক করলেও এখানে অপশন পাবো এই টাইমিং এর ভিতরে স্পিড, এই যে এখানেও থাকে। তো আমি এখান থেকে দিলাম যে এই ইফেক্টটা কতক্ষণ ধরে হবে, আছে 1 সেকেন্ড, আমি দিলাম আরো স্লো 5 সেকেন্ড ধরে। ইন্টার্ন যে ইফেক্টটা দিয়েছিলাম সেইটা অনেক সময় ধরে হবে। তো এইবার দেখেন এই যে ইন্টার্স, আমি এবার প্লে করি, এই দেখেন আসলো, এই যে আসছে, দেখেন 5 সেকেন্ড, এই আস্তে 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 একদম স্লো হয়েছে এটা। আপনি যদি চান প্রত্যেকটাকে এইভাবে স্লো ফাস্ট করে স্পিডও কন্ট্রোল করতে পারবেন। যেমন এক্সিটটা অনেক স্লো হচ্ছে, আমি এটাকে মানে ফাস্ট হচ্ছে, আমি দিয়ে দিলাম ভেরি স্লো। এক্সিট হবে কিন্তু একদম স্লো, দেখেন কি আস্তে আস্তে স্লো হচ্ছে, দেখেন। বা আমি ফুল ডিসপ্লেতে প্লে করি, দেখেন এই যে ইন্টার্স আসছে কিন্তু কত আস্তে আস্তে স্লো হচ্ছে, দেখেন এই যে ইন্টার্স হলো ইমপেসিস অন, ইমপেসিস 2, ইমপেসিস 3, এবার এক্সিট, এই দেখেন এক্সিট হচ্ছে কত স্লো মোশন। আপনি কিন্তু এইভাবেও টাইপিং করতে পারেন, যে আমার কথা হবে মাইক্রোসফট অফিস নিয়ে 2 মিনিট, তা আমি 2 মিনিট এইভাবে সময়টাকে কাটাইলাম ইফেক্টের মাধ্যমে। এইবার দেখেন বাদ বাকি এগুলো তো স্পিড কন্ট্রোল নাই, ওগুলো ইচ্ছা মতো হচ্ছে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি স্পিড কন্ট্রোল পর্যন্ত। কারোর কোনো কোয়েশ্চেন আছে? শরীফ ভাই কিছু বলতে চাচ্ছিলেন? নাহিদ ভাই বুঝতে পারছেন? মোহাম্মদ নাহিদ ভাই বুঝতে পারতেছেন? আচ্ছা, নজরুল ভাই বুঝতে পারতেছেন? নজরুল ইসলাম ভাই? জি স্যার, বুঝতে পারতেছি স্যার। ক্লিয়ার হয়েছে, করতে পারবেন তো? জি স্যার, করতে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে। তো দেখেন, হ্যাঁ ক্লাসে তো আমরা অবশ্যই টিউটোরিয়াল পাবো, রেকর্ডিং পাবো, এটা নিয়ে সমস্যা নেই, আমরা এটা পাবো। আচ্ছা, এখন এখানে আরো অ্যাডভান্স কাস্টমাইজেশনের ব্যবহার আছে, এইটুকু শেষ না। প্রেজেন্টেশন আরো প্রফেশনাল করতে গেলে আরো অনেক প্রফেশনাল কাজের ব্যবহার আছে। তার ভিতরে একটা হলো এখানে নতুন অপশন, যেটা নাম হলো মোশন প্যাড। আমরা ইন্টারেস্ট ইমপ্রেসিভ এক্সিট থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আমরা অ্যাপ্লাই করে দেখবো, চমৎকার চমৎকার ব্যাপার আছে এখানে। আচ্ছা, মোশন প্যাডটা কি? মোশন মানে আমরা অ্যানিমেশন বুঝাই বা কোনো কিছুকে অ্যানিমেট করাকে বুঝাই, আর প্যাথ মানে আমরা স্বাভাবিক রাস্তা বুঝাই। মোশন প্যাথকে যদি সহজ ভাষায় বুঝাই, নির্দিষ্ট রাস্তায় অ্যানিমেট করা, নির্দিষ্ট রাস্তায় অ্যানিমেট করা। আমাকে একজন কোয়েশ্চেন করছিলেন যে আমরা নিজের মতো করে ইফেক্ট তৈরি করতে পারবো কিনা। এই যে ইফেক্টগুলো আছে সেগুলো আমরা নিজের মতো করে তৈরি করতে পারবো না। ইন্টারেস্ট বলেন বা এখানে যতগুলো অপশন আছে এগুলো যা দেওয়া আছে সেগুলোই আমাদের ব্যবহার করতে হবে ফিক্স। কিন্তু আমি যদি মোশন প্যাড ব্যবহার করি তাহলে আমি নিজের মতো করে অ্যানিমেশন তৈরি করতে পারবো, নিজের মতো কাস্টমাইজ অ্যানিমেশন করতে পারবো। কিভাবে? আমি একটা এক্সাম্পল বলি। সাপোজ আমি ইনসার্ট থেকে একটা শেপ নিলাম, যে কোনো শেপ হতে পারে। সাপোজ এই মেঘের শেপটা নিলাম, এই যে আমি এখানে একটু কালার করে দিলাম সাপোজ। আচ্ছা, আমি যা দেখাচ্ছি এইগুলোই প্র্যাকটিস করেন, এইগুলো করলেই হবে। এবং আমি শুধু এই যেগুলো বললাম এইগুলো তো আপনি অ্যাপ্লাই করবেন, আপনি আরো অনেক চমৎকার চমৎকার ইফেক্ট অ্যাপ্লাই করবেন। আমি তো দেখানোর জন্য কয়েকটা অ্যাপ্লাই করলাম, আপনারা সবগুলো অ্যাপ্লাই করে দেখেন আরো সুন্দর সুন্দর কোন ইফেক্ট গুলো দেওয়া যেতে পারে, প্রফেশনাল কত ইফেক্ট আছে, এগুলো অ্যাপ্লাই করে দেখবেন। আমি যা বললাম এগুলো তো শেষ না। আচ্ছা, আমি একটা মেঘ নিলাম, এটা একটা শেপ, এটা একটা শেপ। এই শেপটা এখান থেকে উড়ে এসে এইখানে হবে। দেখেন আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি আপনাদের, যে আমি চাই এই মেঘের শেপটা বা এখান থেকে উড়ে আস্তে করে এখানে আসবে, তারপর আস্তে করে নিচে এখানে চলে যাবে। তো এইটা করার জন্য আপনি কিন্তু এই অ্যাড ইফেক্টের কোনো অপশন ব্যবহার করতে পারতেছেন না, এগুলো কোনটা দিয়ে পসিবল নয়, কিন্তু মোশন প্যাথ দিয়ে পসিবল। মোশন প্যাথ নিলাম, যদি সোজা লাইনে এটাকে ঘুরাইতে চাই তাহলে এইগুলো নিব, কর্নার কর্নার এটা নিব। আমি নিজের মতো করে করতে চাচ্ছি, একদম নিজের মতো। তো আমি এখানে ড্র কাস্টম প্যাথ ক্লিক করলাম, এর ভিতরে আছে কার্ভ, আছে ফ্রি ফর্ম, আছে স্ক্রাবল। আমি স্ক্রাবল দিয়ে নিচে ড্রয়িং করলাম একটা রাস্তা, একটা লাইন ড্রয়িং করলাম যে এইখান থেকে ঢুকবে। তো আমি সহজে বোঝানোর জন্য ফ্রি ফর্ম দিলাম, এই যে ফ্রি ফর্ম।
আমরা ফ্রি ফর্ম দিয়ে শেপ আঁকাইছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে, আর এখানেও শেপ, বাট এখানে হচ্ছে রাস্তা, পাথ আঁকাবো যে এই ম্যাপটা কোথা থেকে যাবে। এই ম্যাগে এখানে ক্লিক করলাম, এবার এই যে আমি একটা লাইন ড্রয়িং করে দিলাম, এই ম্যাপটা এখান থেকে এখানে আসবে, এখানে একটা ক্লিক করলাম, এবার নিচে চলে আসলাম যে এইখানে আসবে, এই যেখানে আসবে ক্লিক, এখানে একটা ক্লিক, এবার আমি বললাম যে আস্তে এখানে এসে শেষ হবে, যেখানে এসে শেষ করব সেখানে ডবল ক্লিক করব। দেখেন এই ম্যাপটা নির্দিষ্ট একটা ওয়েতে মোশন করলো, অ্যানিমেট করলো, নির্দিষ্ট একটা রাস্তা অ্যানিমেট করলো। আপনি এখান থেকে স্পিড স্লো করে দেন, ভেরি স্লো, এই দেখেন আমি নির্দিষ্ট একটা ওয়েতে অ্যানিমেট করালাম। এই অ্যানিমেশনটাকে বলা হয় আপনার মোশন প্যাড। আমরা বুঝতে পারছি সবাই? ফৌজিয়া ম্যাডাম বুঝতে পারছেন? শারমিন ম্যাডাম শুনতে পাচ্ছেন? বুঝতে পারতেছেন? ওকে, আমিনুল ভাই, আমিনুল প্লিজ, আমিনুল ভাই বুঝতে পারতেছেন, শুনতেছেন? আচ্ছা, হ্যাঁ অবশ্যই, আমাকে একটু রেসপন্স না করলে তো আসলে বোঝা কঠিন যে আপনারা বুঝতেছেন কিনা, এই জন্য জিজ্ঞেস করি মূলত। আচ্ছা, এইটা যেটা নিয়ে আলোচনা করলাম এইটার নাম হলো আমাদের মোশন প্যাথ। আপনারা মোশন প্যাথের মাধ্যমে একজন কোয়েশ্চেন করছিলেন, আপনি কি অ্যানসার পেয়েছেন? কে কোয়েশ্চেন করছিলেন যে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি কিনা নিজের মতো? কে কোয়েশ্চেন করছিলেন? জি স্যার, আমি হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। তো দেখেন বিষয়টা এখানে আবার শেষ না, আপনি এইখানে আরো টেকনিক ফলো করতে পারেন, আপনি আরো চমৎকার। হ্যাঁ বুঝি নাই, হ্যালো, আচ্ছা আমরা যেটা অ্যাপ্লাই করলাম এইটা শেষ না, আপনি যদি এখানে পাওয়ার পয়েন্ট দিয়ে আরো একটু টেকনিক্যাল ফলো করতে পারেন, আপনি আরো মজার কাজ করতে পারবেন। এখানে কি কি আমরা মোশন প্যাথের সাথে আরো একটা জিনিসকে কম্বাইন করতে পারি, কি সেইটা? আমরা ইন্টারনেটে যে যদি লিখি জিআইএফ অ্যানিমেশন, যদি আমরা জিআইএফ মানে গিফ অ্যানিমেশন যদি আমরা লিখি, তাহলে আমরা অনেক ধরনের গিফ অ্যানিমেশন পাবো। একটা অবজেক্টের উপর অ্যানিমেশন ছাড়া ডিফাইন পিকচার দিয়ে একটা স্লাইড অ্যানিমেশন করা যায় কিনা আমি বুঝি নাই যদিও বিষয়টা। আপনি যদি অ্যাপ্লাই করেন কোনো পিকচারের উপর তাহলে একটা পিকচারের উপর হবে, যদি একাধিক পিকচারের উপর একই সাথে অ্যানিমেশন অ্যাপ্লাই করতে চান তাহলে দুইটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা উইথ প্রিভিয়াস দিয়ে করতে পারেন। এগুলো সম্পূর্ণ আপনার উপরে, আপনি অ্যানিমেশন করবেন কি করবেন বা করতে পারবেন কিনা। আর আমরা যেভাবে করলাম এখানে কিন্তু আমার অনেকগুলো স্লাইডের প্রয়োজন তাও কিন্তু না, একটা স্লাইডের ভিতরে এই যে তিনটা আইটেম আপনারা দেখতে পাচ্ছেন, প্লে করলে কি তিনটা আইটেম থাকে না, এই যে একটা আছে। আবার আমি এটার ইন্টারনেট দিলে এই মেঘও থাকতো না, মেঘের যদি ইন্টারনেট দিতাম মেঘও থাকতো না। তো একটা জিনিসের একটা পেজের উপরেও চাইলে অনেক চমৎকার একটা প্রেজেন্টেশন তৈরি করা পসিবল, টাইমার সেট করে দেওয়ার মাধ্যমে। আর যদি ঝামেলা মনে হয় তাহলে আরেকটা পেজ নেন, সিঙ্গেল আরো একটা পেজ নিয়ে সেটার উপরে অ্যাপ্লাই করেন, এটা কোনো বিষয় না, করতে পারবো। আবার একটা স্লাইড থেকে পরের স্লাইডটা অটোমেটিকলি ওপেন হবে, বোঝাই যাবে না যে দুটো আসলে আলাদা। সেটাও আমি আপনাদের বলেছিলাম যে ডিজাইন মেনু থেকে অ্যানিমেশন মেনু থেকে এই অন মাউস ক্লিক এটা উঠাই দিয়ে অটোমেটিকলি আফটার দিতে হবে, তাহলে একটার পর একটা অটোমেটিকলি ওপেন হবে, বোঝাও যাবে না যে দুটো আলাদা প্রেজেন্টেশন। এটাও তো বলছি। আচ্ছা, এবার আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম জিআইএফ অ্যানিমেশন। এই জিআইএফ অ্যানিমেশনের অর্থ হচ্ছে কিছু নড়াচড়া করে এরকম পিকচার। আমরা যে পিকচারগুলো ইন্টারনেটে দেখি বা আমরা দেখি যে ব্যবহার করি সেগুলো হচ্ছে সলিড পিকচার, স্টিল পিকচার, কিন্তু ইন্টারনেটে এমনও পিকচার পাওয়া যায় যে পিকচারগুলো অ্যানিমেটেড, যেমন এটা একটা অ্যানিমেটেড পিকচার। আপনি এটা দেখেন, এটা একটা অ্যানিমেটেড, এই যে একটা অ্যানিমেটেড পিকচার। এইগুলো যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আরো চমৎকার ভাবে উপস্থাপন করতে পারবেন। দেখেন এখানে চমৎকার চমৎকার অনেক প্রেজেন্টেশন মূলক এরকম দেখেন যে কত কিছু আছে। আমি এইটা যদি ব্যবহার করতে চাই আমি কিন্তু ব্যবহার করতে পারি, ব্যবহার করলে আমার সুন্দর একটা মানে আমি একটা জিনিস সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো সাপোজ, বা আমি আরো একটা জিনিস করে দেখাই। আমি একটা প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছি, সেখানে একটা মেয়ে কথা বলবে, একটা মেয়ে কথা বলবে। তো আমি এখানে লিখে দেই গার্লস
বানান ভুল আছে। আচ্ছা, আমি এখানে লিখলাম, দেখেন আমি ওই ধরনের অনেক অ্যানিমেশন পাচ্ছি যেখানে একটা মেয়ে কথা বলতেছে। এটা একটা অ্যানিমেশন, এটা গিফ না, এটা সলিড, এটা হবে না। কি দেখছেন, পুরো বানান ভুল দেখছি। দেখেন একটা আমি আরো একটা জিনিস অ্যাড করতে পারি। এগুলো দেখেন, এগুলো সব অ্যানিমেশন। এই যে একটা মেয়ে কথা বলতেছে, আমি এইটার সাথে আমার প্রেজেন্টেশনের কথাগুলোকে কম্বাইন করে দিলাম। তাহলে কিন্তু আমি চমৎকার একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবো, শুধুমাত্র এইটার সাথে এটাকে কম্বাইন করার মাধ্যমে। আচ্ছা, কি রকম হতে পারে আমি অ্যাপ্লাই করে দেখাই। সাপোজ এই ছবিটা কি ট্রান্সপারেন্ট কিনা আমাকে দেখতে হবে। আমার একটা ট্রান্সপারেন্ট পিকচার দরকার। এটা মনে হয় ট্রান্সপারেন্ট। দেখেন এটা ট্রান্সপারেন্ট। আমি দরকার এখানে ট্রান্সপারেন্ট লিখে দিতে পারি, স্বচ্ছ। কেন স্বচ্ছ কেন লাগবে সেটাও বলি। কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ছবি আছে। এই যে আমাদের পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ডে এখানে কিন্তু কালার আছে। যদি আমি একটা সাদা ব্যাকগ্রাউন্ডে একটা মেয়ের ছবি দেই, বোঝা যাবে যে এটা সাদা একটা ছবি। এই জন্য আমাদের একটা স্বচ্ছ পিকচার দরকার। যেমন এইটা দেখেন, এই যে এই ডাউনলোড করলাম, এটা কিন্তু স্বচ্ছ। এই যে ছবিটাকে ড্রাগ করলে বোঝা যাচ্ছে শুধু মেয়েটা আসছে, আর কিছু আসে নাই। আচ্ছা, এইটা যদি হয়, এই যে এইটা যদি হয়, এই যে এটা ড্র্যাগ করলে বোঝা যাচ্ছে পাশে বর্ডার আছে। এই মেয়েটাকে আমি ড্র্যাগ করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনে নিয়ে আসি, এই যে নিয়ে আসলাম। এইবার এইটাকে আমি এক কোনায় বা যেখানে আমার প্রয়োজন আমি সেট করে দিলাম। এইবার আমি প্রেজেন্টেশন প্লে করি। তো দেখেন মনে হচ্ছে মেয়েটা কথা বলতেছে এবং লেখাগুলো আসতেছে। তো এই একটার কারণে প্রেজেন্টেশনের গেট আপটা আরো সুন্দর হয়েছে কিনা আপনারা কি বুঝতে পারছেন? গিফ অ্যানিমেশন কিভাবে আমরা ব্যবহার করতে পারি। জি স্যার। তা আমি কিন্তু এইরকম ভাবে আরো আরো চমৎকার চমৎকার আমি অফিসিয়াল আইটেমগুলো ব্যবহার করে আমি সুন্দর সুন্দর প্রেজেন্টেশন চাইলে তৈরি করতে পারি। একটু প্রফেশনাল প্রেজেন্টেশন গিফ অ্যানিমেশনের সাথে কম্বাইন করে আমি তৈরি করতে পারি। এই মেয়েটাকে আরো অ্যানিমেট স্যার করা এটা যেতে একটু পারে। আরেকবার দেখাবেন? আচ্ছা, কি স্যার দেখাবো? কি ধরনের পিকচার গুলা নিয়ে আসবো বললেন যে? হ্যাঁ, আপনার প্রেজেন্টেশনে যেরকম দরকার, যে একটা ছেলে, একটা অফিসিয়াল একটা ছেলে কথা বলছে, তাহলে আপনি এখানে লেখেন বয় টকিং, এটা নিয়ে কথা বলেন। আপনি না চাচ্ছেন স্যার, একটা, সেটা হচ্ছে ওই যে স্যার ওই যে ব্যাকগ্রাউন্ডে কি যেন একটা বললেন যে ওই ধরনের পিকচার নেওয়া যাবে না, এই ধরনের হ্যাঁ পিকচার সেটা নেওয়া জন্য যাবে। আমি বলছিলাম ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টের মানে হচ্ছে স্বচ্ছ পিকচার গুলো আমি পাবো। যদিও সব পিকচার যে স্বচ্ছ হবে এরকম না। আপনাকে যেমন এই পিকচারটা স্বচ্ছ, মানে মেয়েটার ছবি বাদে আর কিছু নাই, মেয়েটার ছবি বাদে আশেপাশে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এই জন্য মিলে গেছে। এই যে আমি এর উপর দিলে বোঝা যাচ্ছে না যে এর পাশে কোনো বর্ডার আছে বা ব্যাকগ্রাউন্ড আছে, এই জন্য ট্রান্সপারেন্ট কথা বললাম। যদি আমি এটা ব্যবহার না করতাম তাহলে সাদা ব্যাকগ্রাউন্ড থাকতো। এটা দেখি, এই যে এটা একটা ট্রান্সপারেন্ট, একদম স্বচ্ছ, কিন্তু ছবিটার কোয়ালিটি তো ভালো না। এটা দেখি, এটা ভালো, বাট এটা সাদা ব্যাকগ্রাউন্ড। এই যে আমি মনে করেন এটা ব্যবহার করলাম, এটা ব্যবহার করলে সমস্যা আছে। কেন? এই যে একটা সাদা ব্যাকগ্রাউন্ড, দেখেন আমি এই সেম জিনিসটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ব্যবহার করলাম সাপোজ, এই যে এই যে, কিন্তু এটা সমস্যা আছে সাদা ব্যাকগ্রাউন্ড। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয় তাহলে সমস্যা হবে না, অন্যথায় আমার এইটাও প্রবলেম হবে। সাপোজ এইটা ব্যবহার করলাম, এই যে দেখেন। এবার আমি আমি এখানে ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইল এটা ব্যবহার করছিলাম, এটা বাদ দিয়ে সাদা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আবার সমস্যা হবে। দেখেন এই মেয়েটাকে বাদ দিয়ে দিই, এবার ওই মেয়েটা থাকলো, বোঝা যাবে না একদম। প্লে, দেখেন আপনারা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখন এইটাকে আরো কাস্টমাইজ করা পসিবল যদি আপনি এখানে এই কাস্টমাইজের সাথে আরো কিছু অ্যাড করেন। যেমন আমরা মোশন প্যাড শিখলাম, মোশন প্যাডটাকে যদি আপনি এখানে ইউটিলাইজ করেন, ব্যবহার করেন, আরো মানে চমৎকার আইটেম ব্যবহার করা যেতে পারে। আমি একটা উদাহরণ দিই তাহলে আপনার ক্লিয়ার হবে। সাপোজ গাছ টকিং এর জায়গায় আমি লিখলাম ওয়াকিং। একটা মেয়ে হাঁটতেছে, এরকম করে অ্যানিমেশন চাই আমার। এই দেখেন, এরকম পাবেন। এই যে এটা আমার ডাউনলোড করাই আছে ডেস্কটপে। আমরা যে কোনো ধরনের অ্যানিমেশন নেটে সার্চ করলে আমরা পাবো। এরকম বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনার কাজের সাথে যেটা দরকার। সাপোজ আমার দরকার থান্ডার, একটা বজ্রপাত একটা অ্যানিমেশন দরকার। সাপোজ আমি বলতেছি, আমি লিখলাম থান্ডার,
দেখেন এরকম অ্যানিমেশন কিন্তু আছে, এগুলো চাইলে আমরা এটা ব্যবহার করতে পারি। ট্রান্সপারেন্ট দরকার হলে ট্রান্সপারেন্ট, এই দেখেন এগুলো কিন্তু থান্ডার অ্যানিমেশন, বাট এটা হচ্ছে এটা ট্রান্সপারেন্ট, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। আমি এটার জন্য বললাম যদি আমরা চাই আমরা বিভিন্ন ইসের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, এই মেয়েটা হাঁটতেছে, আমি আপনাদের আরেকটু অ্যাডভান্স দেখাই যে আমরা কিভাবে কম্বাইন করতে পারি। আচ্ছা দেখেন, আমি সাপোজ একটা ডাউনলোড করে নেই, এইটা কি দেখি, এটা গিফ অ্যানিমেশন নয়। গিফ হলে এখানে ছোট করে লেখা থাকে, দেখেন লেখাই থাকে জিআইএফ। এই যে দেখেন এই মেয়েটা হাঁটতেছে, একটা মেয়ে হাঁটতেছে। তো আমি সাপোজ এইটাকে ডাউনলোড করে নিতে পারি, বা আমি আমার এই মেয়ের ছবিটা ডাউনলোড করা আছে, আমি এটাই ব্যবহার করি। এই যে এই মেয়েটার ছবি ডাউনলোড করা আছে, আমি এইটাকে নিয়ে আসলাম আমাদের পাওয়ার পয়েন্টে, দেখেন এই যে নিয়ে আসলাম। এখন যদি আমি প্লে করি, মেয়েটা হাঁটতেছে দেখেন, এবং আমার অ্যানিমেশনও চলতেছে, মেয়েটা হাঁটতেছে, অ্যানিমেশনটাও চলতেছে। এখন এইটাকে যদি আপনি আরো কাস্টমাইজ করতে চান সেইটাও পসিবল, আমি এটাকে একদম বাস্তবসম্মত করে ফেলতে পারবো। কিভাবে দেখেন, আমি একটু ছোট করে স্ক্রিনটাকে, এই মেয়েটাকে আমি বাইরে বের করে দিলাম, এই বাইরে আমার এই পেজে। এগুলো এগুলো কাজ করে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি প্রতিটা ক্লাসে মেইল করতে বলি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করছেন, এটা করে আমাকে মেইল করে দেন। আমি মেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম, আমাদের যদি মনে পড়ে লাস্ট ক্লাসে। আজকে তাহলে মেইল দিয়ে দিব আপনাদের, আপনারা মেইল করবেন আমাকে কি কে কি কাজ করছে, বা আপনি নিজেও বুঝবেন। দেখেন আমি এই মেইলটাকে কর্নার নিয়ে আসলাম, চাইলে ছোট বড় করতে পারি, সেটা ভিন্ন কথা, একটু ছোট করে নিলাম। এইবার একটু আগে আমরা একটা অপশন শিখলাম, সেটার নাম হলো মোশন প্যাড। আমি মোশন প্যাডে ক্লিক করলাম, ড্র কাস্টম প্যাড ফ্রি ফর্ম। এবার মেয়েটার এখানে ক্লিক করে আমি এখানে লম্বা একটা লাইন টেনে দিলাম, লম্বা একটা লাইন টেনে দিলাম। এই দেখেন এর উদ্দেশ্য হলো মেয়েটা এই মাথা থেকে এই মাথায় হেঁটে যাবে। দুটো জিনিসের সাথে কম্বাইন করলাম, একটা হলো মেয়েটা হাঁটতেছে অ্যানিমেশন, আর একটা হলো মোশন প্যাড। তো মোশন প্যাড দিলাম, এবার যদি প্লে করি দেখেন মেয়েটা এই যে সিরিয়ালে, আচ্ছা ওটা অন ক্লিক দেওয়া আছে, দুটো আমি আফটার প্রিভিয়াস দিয়ে দিই, আফটার প্রিভিয়াস, এইটাও আফটার প্রিভিয়াস দিই, দুটো ইফেক্ট। প্লে করি, সিরিয়াল, ওই মেয়েটার সিরিয়াল কিন্তু এখন আসে নাই। এখানে ডিলে দেওয়া আছে 5 সেকেন্ড, 2 সেকেন্ড। এবার মেঘের ওই ইফেক্টটা, না ওই কিসের ইফেক্ট, এবার মেঘের ইফেক্ট, তারপরে একদম শেষে যে কোনটা, ওই মেয়ের ইফেক্টটা। তো দেখেন মেয়ের ইফেক্টটা হইছে, বাট মেয়ের ইফেক্টটা অনেক দ্রুত চলে গেছে। এই যে মেয়ের ইফেক্ট কোনটা, এইটা, আমি এটাকে একদম ভেরি স্লো করে দিই, তাহলে আস্তে আস্তে আসবে। দেখেন এই যে আস্তে আস্তে আসবে, তাও কম্বাইন হয় নাই, তাও কম্বাইন হয় নাই। এখন কোয়েশ্চেন হতে পারে স্যার এখন তো মেয়েটা পুরোপুরি আসলে হয় নাই, তো আপনি এটাকে কিভাবে কন্ট্রোল করবেন? এখানে তো ভেরি স্লো দেওয়া, আর তো স্লো করতে পারবো না, তো এইটাও করা পসিবল। দেখেন এইখানে ইফেক্ট যেগুলো আছে, এই ইফেক্টগুলোর রাইট ক্লিক করলে আপনি একটা অপশন পাবেন, সেটা হলো শো অ্যাডভান্স টাইমলাইন। শো অ্যাডভান্স টাইমলাইন ক্লিক করলাম, শো অ্যাডভান্স টাইমলাইন, তাহলে টাইমলাইন আকারে দেখতে পারবেন। তো মেয়েটার উপর ক্লিক করেন, মেয়েটার উপর এইটা অ্যাপ্লাই করা আছে, এইটা অ্যাপ্লাই করা আছে। আপনি যদি এইখানে ক্লিক করেন, এই যে এইখানটায়, এখানে দুই দিকে একটা, এই যে দুই দিকে তিনজন আসছে, এবার এটাকে ধরে যদি ড্রাগ করেন, আপনি দেখবেন এটা টাইম আরো বাড়াইতে পারবেন না, আমি টাইমটা আরো বাড়াতে পারবো। আচ্ছা ইফেক্ট, এই মেয়ের ইফেক্টটাকে আমি টেনে উপরে নিয়ে আসি যাতে একদম শুরুতে দেখা যায়। এই যে প্লে, আচ্ছা আমার মেয়ের যে ইফেক্টটা, ওইটা ছোট হয়ে গেছে, বড় আরো, এই যে আমি টেনে বড় করবো এটাকে, বুঝতে হবে আপনাদের। এখানে দেখেন এই যে এক্স্যাক্টলি এখানে যদি মাউসটা নিয়ে আসি, দুই দিকে তীর চিহ্ন যখন হবে তখন ড্রাগ করে ইফেক্টটাকে আপনি বাড়াতে পারবেন। এই যে 6 সেকেন্ড, এবার প্লে করি, দেখেন আরো স্লো দরকার, 9 সেকেন্ড, প্লে।
আমি আরো একটু স্লো করে দিলে আরো কম্বাইন হয়ে যাবে। বড় কোয়েরি দরকার হলে আমরা কি সবাই বুঝতে পারছি বিষয়টা? আপনারা কি বুঝতে পারছেন সবাই? হ্যালো, আমরা জি বুঝতে স্যার, বুঝতে পারছি? পারছি। করতে পারবেন এগুলো? স্যার প্র্যাকটিস করতে হবে অনেক। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করেন। আমি এটা জাস্ট বোঝানোর জন্য আমি দেখাইলাম যে পাওয়ার পয়েন্ট দিয়ে কম্বাইন করে অনেক কিছু তৈরি করা যায়। ওভারঅল দুটো মিলাই বা নিজের মতো করে আপনি যদি সাজাইতে চান, সুন্দর করে সাজানোর সুযোগ আছে। আবার আপনি যদি লেটেস্ট ভার্সন ব্যবহার স্যার করে আমার থাকেন। একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইল থেকে কি ভিডিও টাইপের মতো ইয়েগুলা ভিডিও কি সেভ করা যায়, অথবা হচ্ছে আপনি ছবির যদি মতো পিকচারগুলা? আপনি যদি লেটেস্ট ভার্সন ব্যবহার করে থাকেন অফিস 2013 থেকে মেবি 14 16 ব্যবহার করে থাকেন, তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এইটাকে ভিডিও আকারে সেভ করতে পারবেন। এই আর ভার্সনটাই পিকচার আকারেও করা যাবে স্যার? পিকচার আকারে করা যায়, কিন্তু ওটা ভালো মতো হয় না। কারণ এই যে আমি যদি এখানে একটা স্ক্রিনশট দিই, মেয়েটা তো পেজের বাইরে, এ তো পেজে আসবে না। যে জিনিসটা ভিডিও, সেখানে পিকচার দেওয়াটা আসলে মানে হয় না। আর যদি হ্যারি পটারের মতো সুযোগ থাকতো যে পেপারের ভিতরে সবকিছু অ্যানিমেট, তাহলে আরেকটা সুবিধা ছিল। আচ্ছা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে বলবেন, নাহলে আমি সামনে যাব। ওকে স্যার, সামনে যান। স্যার এখানে কি আমরা একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে পারি? মানে হ্যাঁ, এইটাই আমি বলতে চাচ্ছিলাম। ভালো কোশ্চেন। দেখেন, আমরা ইনসার্ট মেনুর ভিতরে অলমোস্ট সবকিছু করে ফেলছি যা এখানে আছে বেসিক্যালি প্রয়োজন। তো তার ভিতরে এখানে আরো একটা অপশন আছে, যেটা হলো মুভি। আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে সরাসরি ভিডিও অ্যাড করতে পারবেন, সাউন্ড অ্যাড করতে পারবেন। যে ওই টাইমে হাতির ঝিল নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করতেছি, ঠিক ওই মোমেন্টে একটা প্রেজেন্টেশনে একটা ভিডিও ওপেন হবে, যে দেখেন এই ভিডিওটা। বা আমরা অনেক প্রতিষ্ঠানে এরকম হয়, যখন একটা টপিকস নিয়ে কথা বলা হয় তখন ভিডিও ওপেন হয়। এটার জন্য অপশন আছে মুভি। আপনি মুভিতে ক্লিক করেন, ক্লিক করলে মুভি ফ্রম ফাইল। এবার আপনাকে একটা মুভি মানে দ্যাটস মিন ভিডিও, আপনার এখানে অপশন আসবে সিলেক্ট করা। সাপোজ আমি এই MP4 ফাইলটা সিলেক্ট করে দিলাম, এবং আমাকে বলতেছে যে আপনি কি অটোমেটিকলি প্লে করবেন না ক্লিকের মাধ্যমে। আমি বলে দিলাম অটোমেটিকলি, মানে প্লেটা অটোমেটিকলি হবে, দিয়ে দিলাম। এখানে দেখেন ওই পিকচারটাও, সরি ভিডিওটাও এইখানে একটা ইফেক্ট আকারে আসছে। এই যে এবার আপনি এটাকে যদি প্লে করতে চান, আমি একদম শুরুতে প্লে করতে চাই, তাহলে এটাকে শুরুতে টেনে দিতে পারি, বা আমি এখন প্লে করব। তো দেখেন, এই যে আমি শুরুতে এটাকে ক্লিক করে দিলাম, আমার অ্যানিমেশন হচ্ছে, এই যে আমার ভিডিওটা কিন্তু চলতেছে। আপনারা মনে হয় কথা শুনতেছেন না ভিডিওর, বাট আমি শুনতে পাচ্ছি যে ভিডিওটা চলতেছে, একটা টিউটোরিয়াল। ওকে স্যার, থ্যাংক ইউ। এইভাবে আপনারা ইনসার্ট থেকে মুভি অথবা সাউন্ড অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আরেকটা প্রেজেন্টেশনে আমার এই ভিডিওটা দিয়ে দিলাম। স্ক্রিন রেকর্ড করে হ্যাঁ আমাকে দিতে পারেন, যে চ্যাট বক্সে দিলেন। আপনারা যদি এখন প্র্যাকটিস করে থাকেন তো আমাকে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন, বা আমি তো আরেকটা মেইল দিয়ে দেবো আপনাদের ক্লাসের শেষে সেটা। আচ্ছা, এবার আমরা আরেকটু সামনে যাই। আমাদের পাওয়ার পয়েন্ট অলমোস্ট শেষ, এখন আপনাদের প্র্যাকটিস করাটা বাকি। আপনারা যা দেখানো হলো সেগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, যে কি কি আলোচনা আছে। যা দেখাইলাম এগুলো দিয়ে যদি এমনি প্রপার ওয়েতে ব্যবহার করতে পারেন, তাহলে চমৎকার চমৎকার প্রেজেন্টেশন তৈরি করা পসিবল, প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করা পসিবল। আরেকটা জিনিস বাকি আছে, সেইটা যদি শিখি তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা অনেক প্রেজেন্টেশন দেখি অনেক সফটওয়্যারে, আমরা অনেক সফটওয়্যার সেট আপ করি, তখন ওর ভিতরে একটা প্রেজেন্টেশন থাকে, হেল্পিং প্রেজেন্টেশন। সেখানে অনেক সফটওয়্যারের মতো, যে আপনি মনে করেন প্রিন্টারের মেইনটেন জানতে গেলে একটা প্রেজেন্টেশন, 4টা অপশন আসছে, ক্লিক করলে একটা অপশন ক্লিক করলে মেইনটেন চলে যাচ্ছে, আরেকটা অপশন ক্লিক করলে চলে যাচ্ছে প্রিন্টার সেটআপে, আরেকটা ক্লিক করলে প্রিন্টার প্রসেসে। তো অনেকটা সফটওয়্যারের মতো ক্লিক করার মাধ্যমে বিভিন্ন জায়গায় একটা প্রেজেন্টেশনকে ব্রাউজ করা যায়। তো আমরা এটা কিভাবে করব? এইটা করার জন্য আমাদের নতুন একটা অপশন ইউজ করতে হবে।
আমি এগুলো মানে যে ডিফল্ট যেগুলো ব্যবহার করলাম সেগুলো বাদ দিয়ে নতুন একটা স্লাইড, নিউ স্লাইড। এই স্লাইডকে আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন। আচ্ছা হ্যাঁ, আমার টাস্কটা আমি নিব, আমি আগে ক্লাসটা বুঝাই, তারপর আপনাদের টাস্ক নিব। আচ্ছা, তিনটা প্রেজেন্টেশনে মানে একটা প্রেজেন্টেশনে তিনটা স্লাইড, নিচের স্লাইডটা আমার উপরে দরকার, আপনি টেনে এটাকে উপরে নিয়ে আসলেই হয়ে যাবে, টেনে উপরে আনলেই হয়ে যাবে, চলে আসছে। মনে করেন এইটাই হলো মেইন, এইটাই হলো মেইন পেজ, মেইন পেজ। তো আমি এই মেইন পেজ থেকে আমি দুটো অপশন দিব, একটা ক্লিক করলে এখানে যাবে, আর একটা ক্লিক করলে ভিডিওতে যাবে, এরকম যদি চাই, বা আরো অনেক পেজ থাকতে পারে। তা আমি মেইন পেজে দুইটা বাটন ক্রিয়েট করব, দুটো বাটন ক্রিয়েট করব। আপনারা দেখবেন অনেক প্রফেশনাল প্রেজেন্টেশনে, ভালো ভালো অ্যাডোবি বা মাইক্রোসফটের অনেক বড় বড় প্রেজেন্টেশনে এরকম সিস্টেম থাকে, যাতে ইউজাররা নিজেরা বুঝে নিতে পারে যে কোথায় গেলে আমি কোনটা পাবো, এটা যেন বুঝে নিতে পারে। তো আমি এখানে বাটন ক্রিয়েট করার জন্য ইনসার্টে চলে যাই, এখান থেকে শেপ থেকে সাপোজ এই শেপটা দিলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেল, আমি এভাবে একটা বাটন ক্রিয়েট করে দিলাম। আপনি কালার করতে চাচ্ছেন, এখান থেকে কালার করে নেন, সমস্যা নেই। এই যে আমি একটু কালার করে দিতে পারি চাইলে, এইটা নিলাম। এর ভিতরে যদি লিখতে চান তাহলে এডিট টেক্সট লিখে নেন। সাপোজ আমি লিখলাম এই পেজের নাম দিলাম মাইক্রোসফট অফিস। এই দেখেন আমি একটা বাটন ক্রিয়েট করে ফেললাম। এই বাটনের আরেকটা ডুপ্লিকেট কপি তৈরি করে নিলাম। এটার নাম দিলাম ভিডিও। ভিডিও আরো একটা নিলাম, সাপোজ আরো একটা পেজ নেই। আমি এগুলো আপনারা করছেন, সেক্ষেত্রে এটা মনে হয় না স্পেশাল কিছু আপনাদের জন্য। আচ্ছা, এর আরেকটা নাম দিলাম সাপোজ আদার পেজ, যদি আর কোনো পেজ নেই। এইবার আমি যদি এটাকে প্লে করি, দেখেন প্লে করলাম, কিছুই ঘটেনি, এটা মেইন পেজ আছে, এখানে আর তেমন কিছু নাই যেটা আমরা মানে করতে পারি, এরকম কিছু এখানে নেই। তো আমি এখন কি চাচ্ছি, আমি চাচ্ছি এখানে এইটা ক্লিক করলে এই পেজে চলে যাবে, প্লে ভিডিও ক্লিক করলে এটাই চলে যাবে। তো আমি এখানে মাইক্রোসফট অফিসে ক্লিক করব, শেপে ক্লিক করে আমি চলে যাব অ্যানিমেশন মেনুতে, বা আমি ইনসার্ট মেনুতে যাব। আমি ইনসার্ট মেনুতে চলে আসলাম, এটা ক্লিক করে এবার আমি দেখেন একটা অপশন আছে যেটা নাম হলো অ্যাকশন। আমি অ্যাকশনে ক্লিক করলাম, এবার দেখেন একটা ডায়লগ বক্স আসছে, তার ভিতরে আছে রান, হাইপারলিংক, রান প্রোগ্রাম। আমি রান প্রোগ্রাম দিয়ে যে এইটা ক্লিক করলে সাপোজ মাইক্রোসফট অফিস ওপেন হয়ে যাবে, এইটা ক্লিক করলে গুগল ক্রোম ওপেন হয়ে যাবে। এইভাবে আপনি একটা সফটওয়্যারকে রান করাতে পারবেন এখান থেকে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে। আপনি ম্যাক্রো রান করতে পারেন, এগুলো একটু কঠিন। তা আমি হাইপারলিংক ইউজ করলাম। হাইপারলিংক থেকে এখানে আছে নেক্সট স্লাইড, প্রিভিয়াস স্লাইড, ইউআরএল। আমি এখানে ক্লিক করলে ফেসবুক ওপেন হবে, এই যে ইউআরএল এর মাধ্যমে আপনি ওপেন করতে পারেন। আপনি এখানে ক্লিক করলে এই প্রেজেন্টেশন বাদে অন্য একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল, সেইটা ওপেন হবে, এটাও পসিবল। তার মানে একই সাথে 5টা প্রেজেন্টেশন প্লে করা পসিবল। একটা মাদার পেজ থাকবে আর বাদ বাকিগুলো থাকবে ডিমো, বা 2-3টা প্রেজেন্টেশন মিলে একটা কম্বাইন করবে। তো আমি এখন একটা পেজের ভিতরেই আছি, একটা প্রেজেন্টেশন ভিতরেই আছি। আমি এখানে দিলাম স্লাইড, যে কটা স্লাইড সব চলে আসছে, এই 2 নম্বর স্লাইড, এটা ক্লিক করলে এই 2 নম্বর স্লাইডে যাবে। ওকে ওকে ডান, এটা ক্লিক করলাম। অ্যাকশন, তাহলে সাউন্ড প্লে করতে পারি, যেটা ক্লিক করলে সাউন্ড প্লে হবে। ভিডিও তো না, ভিডিওতে এইভাবে করতে হবে। এই যে হাইপার লিঙ্ক টু, এখান থেকে দিলাম স্লাইড, এখান থেকে দিলাম 3 নম্বর স্লাইড, ভিডিও স্লাইডটা। ওকে, এবার ওকে প্রেস করলাম, দেখেন হয়ে গেছে। এইবার আপনি প্লে করেন, এই যে দেখেন আছে। আমি এখন চাই ভিডিও পেজে যাব, এই যে ক্লিক, দেখেন ভিডিও পেজে চলে আসছে, এই ভিডিও প্লে হচ্ছে। আমি ভিডিওটাকে ফুল ডিসপ্লে দিয়ে দিই, তাহলে আরো সুন্দর দেখাবে। এই যে ভিডিও পেজটাকে আমি ফুল ডিসপ্লেতে দিয়ে দিই। আচ্ছা, এবার মেইন পেজ থেকে আমি রান করি। এই দেখেন আমার নিজের কম্বাইন করা সবকিছু আমি নিজের মতো কাস্টমাইজ করেছি। প্লে ভিডিও, এই ভিডিও প্লে হয়ে গেছে, দেখেন
আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন সবাই? সবাই কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এইটা ছিল আজকের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আমাদের আলোচনা। আপনারা এখন এইটিকে আরো একটু সুন্দর করে ট্রাই করার চেষ্টা করবেন, আপনারা এইটিকে আরো ইউটিলাইজ করবেন। আচ্ছা, আপনাদের যে ক্লাসের টাস্কটা থাকবে আপনারা আমার মেইলে সাবমিট করবেন। যে প্রেজেন্টেশন তৈরি করেছিলাম আমরা, সেইটা বাদেও আমরা নিজেরা একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করব নতুন করে। আমার মেইলটা আমি আবার দিয়ে দিচ্ছি। দিতে লাভ নাই, কারণ আপনারা মেয়ে কাজ করেন না, আসলে খুবই মানে কম, দু একজন ছাড়া তেমন কোনো রেসপন্স নেই। এই কাজটা আমরা অনেকেই একদম নর্মাল মনে করি, বাট নর্মাল কাজ থেকেও অনেক কিছু বেনিফিটেড হওয়া পসিবল যদি সেইটাকেও গুরুত্ব দিয়ে করেন। তো আপনারা করেন না, আমি দেখছি, সেই জন্য আসলে দিয়েও লাভ নাই, তাও দিলাম। ওকে, তো এইটা ছিল, এইটা থাকবে আপনাদের কাজ, এইখানের কাজ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ। এবার আমরা সুইচ করব এক্সেলে, মাইক্রোসফট অফিস এক্সেল। আমরা সরাসরি স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট অফিস এক্সেল সামনে যেতে পারি, অথবা এখানে লিখতে পারি EXCEL এক্সেল লিখতে পারি, এখান থেকে ঢুকতে পারি, অথবা রান মেনু উইন্ডোজ প্লাস আর রান মেনুতে লিখতে পারি সরাসরি এক্সেল। এখানে এক্সেল লিখেও যদি ওকে প্রেস করি তাহলে মাইক্রোসফট অফিস এক্সেল পাবো। তো আমাদের এক্সেল নিয়ে আলোচনা হবে বিস্তারিত। তো আজকের ক্লাসে যতটুকু আলোচনা পসিবল ততটুকু ক্লিয়ার করে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোই মাইক্রোসফট অফিস করেছি, পাওয়ার পয়েন্ট করেছি। হ্যাঁ, এক্সেলের অনেক টুলস আছে ডাটা এন্ট্রির জন্য, যেমন ডেটা ভ্যালিডেশন, ডেটা স্ক্র্যাপিং, ডেটা কালেকশন, এটা নিয়ে আলোচনা হবে এবং বিস্তারিত সব আপনি বোঝানোর চেষ্টা করবো আপনাদের। তো খেয়াল করে দেখেন, আমরা ফার্স্টে করলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড, তারপরে করলাম পাওয়ার পয়েন্ট। দুটোর ভিতরে একটু পার্থক্য ছিল, ওয়ার্ডের টোটালটাকে আমরা বলতাম পেজ, সরি ডকুমেন্ট, এবং পেজটাকে পেজ বলতাম। আমরা যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আসলাম টোটালটাকে আমরা বলছি প্রেজেন্টেশন এবং পেজটাকে বলছি স্লাইড। তো মাইক্রোসফট এক্সেলে টোটালটাকে বলা হয় ওয়ার্ক বুক, এটা অফিসিয়াল ভাবে বলা হয়। আবার এই সফটওয়্যারটাকে বলা হয় স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেড মানে হচ্ছে ছড়ানো, শীট মানে হলো পাতা, ছড়ানো পাতা। আর এই যে একটা আমরা কাজ করতেছি এইটাকে বলা হয় শীট। এইটাকে স্প্রেডশিট এই জন্য বলা হয় যেটা আসলেও অনেক হিউজ। যেমন এখানে আপনারা দেখছেন বা আমরা আলোচনা করে আসছি মাইক্রোসফট অফিসে যে লম্বালম্বি ভাবে এটাকে বলা হয় কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, আড়াআড়ি ভাবে এটাকে বলা হয় রো। তো কলাম যদি গুনতে আপনি যান তাহলে এ থেকে জেড পর্যন্ত কলাম পাবেন, এরপরে এ বি এ সি এ ডি এরকম করে করে 256 মতো, আমার সঠিক সংখ্যা মনে নাই, 256 মতো পাবেন কলাম। তার মানে এতগুলো কলাম আছে। এইবার রো আছে এরকম 1 2 এরকম করতে করতে নিচে চলে যান, 10,48,576 আছে রো। এবার 10,48,576 কে গুণ দেন 256 দিয়ে, যে যত আসে অতগুলো ঘর আছে, সেল আছে। তার মানে এক্সেল কত বিস্তারিত, কত বড়, আপনারা কি বুঝতে পারছেন সবাই? তো মাইক্রোসফট অফিসে আমরা টেবিল নিয়ে কাজ করছি, এটা দেখতে অনেক টেবিলের মতোই, তবে এখানে ডিফারেন্স আছে, এখানে অনেক ডিফারেন্স আছে। মাইক্রোসফট এক্সেলে প্রত্যেকটা ঘরের নাম আছে, এই ঘরের নাম আছে, এই ঘরের নাম আছে, প্রত্যেকটা ঘরের ইন্ডিভিজুয়াল ইউনিক নাম আছে। যেমন এই সেলটার নাম কি, এটা ডি কলাম, ডি কলামের 1 নম্বর ঘর D1, D2, D3। তার মানে এই সেলটার নাম কি, ই কলামের 10 নম্বর ঘর উপরে বামে, ই কলামের 10 নম্বর ঘর, তার মানে নাম হচ্ছে E10, এই লেখাই আছে E10। এই সেলটার নাম কি H8, এই সেলটার নাম কি B5। তো প্রত্যেকটা সেলের নাম কেন, কারণ আমরা এই নাম ধরে কল করব, ডাক দিব। আপনি বাইরের কাজ করেন আর যাই করেন, সব ক্ষেত্রে আপনাকে এক্সেলের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এক্সেল ফরম্যাটিং। বায়ার যদি আপনাকে কোনো কাজের ফরম্যাট দিয়ে দেয়, যে আমি একটা শীট দিয়ে দিলাম, এই শীটে তুমি শুধুমাত্র এন্ট্রি করবা, সেক্ষেত্রে এন্ট্রির কাজ শুরু। ডাটাগুলো কোথা থেকে আসবে, ডাটাগুলো আপনাকে ছবি তুলে দিতে পারে, স্ক্যান করা দিতে পারে, বা আপনাকে ওয়েবসাইট থেকে কপি করা হতে পারে, আপনার ওয়েব রিসার্চ হতে পারে, যে শুধু ফরম্যাট দিছে আপনি ইন্টারনেট রিসার্চ করে ডেটাগুলো কালেক্ট করে বের করবেন, যেটা কালেকশন যেটাকে বলা হয়।
তো এক্সেলে মেইন যেটা করতে হয় সেটা হলো ফরম্যাটিং, তারপরে এন্ট্রি, আগে ওটা করতে হবে। হ্যাঁ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই এবং কথা শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। তো এবার খেয়াল করি, আমরা এখানে আমরা ওয়ার্ড করলাম, পাওয়ার পয়েন্ট করলাম, সেখানে পেজের একটা মাপ ছিল। তো এইখানে তো মাপ নাই, এখানে বিশাল বড় একটা পেজ, আমি অলরেডি বললাম 10,48,000। তাহলে এখানে আমি কোন হিসাবে কাজ করব? এখানে তো আমি নির্দিষ্ট কিছু দেখতে পাচ্ছি না। তো আমার এটা কনফিউশন, এই কনফিউশন আসলে কনফিউশন নয়। আমরা এখানে যত বড়ই সেল দেখি না কেন, আপনি যদি পেজ সেটআপ থেকে বা পেজ প্রিন্ট লেআউট জাতীয় কোনো কিছু করেন, তাহলে আপনি এখানে কিছু বাউন্ডারি লাইন দেখতে পারবেন। এখানে অনেক বড় পেজ, কিন্তু আমি সাপোজ পেজ সেটআপ থেকে সাইজ আমি দিয়ে দিলাম A4। এত বড় A4, এত বড় পেজে কিভাবে পসিবল? আপনি A4 দেন, দেখতে পারবেন যে এটা বাউন্ডারি লাইন চলে আসছে। আমি আর একটু জুম আউট করি, এই দেখেন বাউন্ডারি লাইন চলে আসছে। তার মানে এই এতটুকু একটা A4, এই এতটুকু আরেকটা A4, এইটা আরেকটা A4। তার মানে এই পেজে এরকম লক্ষ 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 A4 পেপার আছে, লক্ষ লক্ষ A4 পেপার আছে। এইবার আপনি আইডিয়া পেয়ে গেছেন যে এ থেকে আই পর্যন্ত বাউন্ডারি লাইন, এটা একটা A4, নিচে 50 150 সরি 50 পর্যন্ত হলো একটা A4, এই যে একটা 50 পর্যন্ত A4 পেপার। এখন এইটুকুর ভিতরে আপনার কাজ করতে হবে, ফরম্যাটিং করতে হবে একটা A4 পেপার অনুযায়ী প্রিন্ট যদি করতে চান। আমরাও সেম, আমরা এখন এইটুকুর ভিতরে একটা পেজ ক্রিয়েট করার চেষ্টা করব, এর ভিতরে আমরা একটা পেজ ক্রিয়েট করব। তো আমি সাপোজ একটা কনসেপ্টের উপর দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হবে। আমি সাপোজ একটা রেজাল্ট শিট করতে চাচ্ছি, একটা রেজাল্ট শিট করতে চাচ্ছি। আমরা রেজাল্ট শিট করতে পারলে, ফরম্যাটিং করতে পারলে স্যালারি শিট, ব্যালেন্স শিট, যে কোনো ব্যাংক স্টেটমেন্ট শিট, এই সবই করা পসিবল। ফরম্যাটিং একটা করলে বাদ বাকি কিছু না। আর ফাংশন ডাটা এন্ট্রিতে কমই লাগে, এন্ট্রির কাজ এখানে ফাংশন খুব কম। তো তারপরেও আমি কমন কিছু ফাংশন ব্যবহার করার সিস্টেম এগুলো দেখাবো কিছু। তো আমি এখন যেটা চাচ্ছি, একটা রেজাল্ট শিট করব, এইখানে প্রতিষ্ঠানের নামটা সুন্দর করে লিখবো। সেল অনেক ছোট, এই ছোট সেলে আসলে লেখা পসিবল না। তো আমি কি করলাম, আমি চাচ্ছি এই সবগুলো সেল একটা করে ফেলবো। কোন অপশন ব্যবহার করতে পারি বলেন তো আপনারা? কোন অপশন ব্যবহার করা যেতে পারে? স্যার এটা হোম থেকে মার্ক করতে পারি আমরা করতে পারি মার্জ সেল। মাইক্রোসফট অফিসে বলা হয়েছিল একাধিক সেলকে মিলাই একটা সেল বানানোকে বলা হয় মার্জ করা। তো আমি এই সেলগুলোকে সিলেক্ট করলাম, হোম মেনু, এখান থেকে যে মার্জ এন্ড সেন্টার, মানে মার্জ হবে, অ্যালাইনমেন্ট সেন্টার হবে। মার্জ অ্যাক্রস, এটার অর্থ হলো কলাম থাকবে না, রো হয়ে যাবে, দুইটা রো হয়ে যাবে। আর নরমাল মার্জ সেল, এখানে আমার স্প্লিট নেই। মার্জ এন্ড স্প্লিট ছিল মাইক্রোসফট অফিসে, এখানে অলরেডি ভাগ করাই আছে, এখানে আপনি স্প্লিট করতে পারবেন না। তো আমি এখান থেকে গেলাম মার্জ এন্ড সেন্টার, দেখেন টোটাল সব মিলছিল একটা বড় সেল হয়েছে। এইবার আমি এখানে লিখতে পারবো, সাপোজ এখানে লিখলাম ডিজিটাল আইটি ইনস্টিটিউট, আমি লিখলাম। আচ্ছা, একটু বড় করে দেই। আচ্ছা, আমি এখন আরেকটা জিনিস চাচ্ছি, এর নিচে আমার মোবাইল নাম্বারটা লিখবো, প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার লিখবো। তো আমরা কিন্তু বেসিক্যালি পরের লাইনে যাওয়ার জন্য আমরা বেসিক্যালি কি ব্যবহার করতাম, আমরা ইন্টার ব্যবহার করতাম, কিন্তু এইখানে ইন্টার কাজ করবে না, মাইক্রোসফট অল্টার ইন্টার ব্যবহার করতে হবে। তো আমি এখানে সিম্পলি এখানে ক্লিক করে অল্টার ইন্টার প্রেস করলাম। এবার আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, সাপোজ ছোট করে দিই, জায়গায় ধরতেছে না, তাহলে আপনি 2 এর 3 এর মাঝখানে চলে যান। এবার ক্লিক করে হাইট বাড়ায় দেন, এই যে আমি হাইট বাড়ায় দিলাম। যদি না ধরে তাহলে এবার হাইট কমায় বাড়ায় দিবেন। এ এন্ড বি তে ধরতেছে না, দুটো মাঝামাঝি চলে যান, এভাবে ধরে বাড়াইতে কমাইতে পারবেন। আচ্ছা, এইবার আমার এখানে ডেট হবে, আমি এখানে মার্চ করে দিলাম, এই যে এটা মার্চ করে দিলাম, হতে পারে। এইবার আমি এখানে একটা ছক তৈরি করতে চাচ্ছি, দ্যাটস মিন একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি। মাইক্রোসফট এক্সেলে দুইটা মেথডে টেবিল ক্রিয়েট করা যেতে পারে। এখন কোশ্চেন হতে পারে, স্যার এটা অলরেডি ঘরঘর করাই আছে। না, আসলে ঘরঘর করা নেই।
আপনারা এখানে যত ঘরই দেখেন না কেন আসলে এগুলো এক্সিস্ট করে না, আসলে এগুলো এক্সিস্ট করে না। আপনি এখানে প্রিন্ট প্রিভিউতে চলে যান, এই যে প্রিন্ট, এই যে প্রিভিউ, দেখেন সাদা একটা পেজ এসে কই গেল ঘর, কোনো ঘর নাই। তো আসলে কোনো ঘর এক্সিস্ট করে না যদি না টেবিল বানানো হয়। আরো একটা কোশ্চেন হতে পারে, স্যার এত লক্ষ লক্ষ পেজ আসলে কোনো ঘরই মানে এত পেজ কোনোটাই এক্সিস্ট করে না। এই যে আমি প্রিন্ট প্রিভিউতে চলে যাই, প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউ, এখানে আমাকে নেক্সট পেজ নাই, প্রিভিয়াস পেজ নাই, তার মানে একটাই পেজ আছে। এর অর্থ হচ্ছে যদি কোনো পেজে কন্টেন্ট থাকে তাহলে সেটা পেজ, নাহলে পেজ না। এখানে লক্ষ লক্ষ বাউন্ডারি লাইন দেখাইলো, আসলে কোনো পেজ নেই, পেজ একটাই। আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি। টেবিল ক্রিয়েট করার ডিফল্ট একটা মেথড আছে। কিভাবে? আপনি সেলগুলোকে সিলেক্ট করেন যে এই কটা সেল মিলায় আপনি একটা টেবিল বানাবেন। সিলেক্ট করছেন, এবার হোম মেনুতে চলে যান, ডান পাশে অপশন আছে ফরম্যাট অ্যাজ টেবিল, ফরম্যাট অ্যাজ টেবিল। এবার আপনি টেবিল থেকে আপনি যে কোনো একটা স্টাইল চয়েস করে নিতে পারেন। সাপোজ আমি এইটি চয়েস করে নিলাম, ওকে। দেখেন এটা কিন্তু একটা টেবিল হয়ে গেছে। এইবার প্রিভিউ দেন, একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ, তিনটা পেজ আছে। যেটা এই পেজে কন্টেন্ট আছে, এই পেজও আছে, এই পেজের ভিতরে কন্টেন্ট এইটুকু আছে। আচ্ছা, এবার আমরা নিজের মতো করে নিজের থেকে কিভাবে তৈরি করতে পারি। আমি এই সেলগুলোকে সিলেক্ট করলাম, যেই করে সেল নিয়ে আমি একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি। এবার হোম মেনু, হোম মেনু থেকে বর্ডার, বর্ডার থেকে অল বর্ডার, হোম মেনু, বর্ডার, বর্ডার থেকে অল বর্ডার, ক্লিক করে দিলাম অল বর্ডার, এই যে হয়ে গেছে টেবিল। এবার প্রিন্ট প্রিভিউ দেন, এই যে প্রিন্ট প্রিভিউ দেখেন, এই যে প্রথম পেজ, নেক্সট পেজ ওইটুকু, তারপরের পেজে এই অল্প একটু বাঁধানো ছিল। আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়েছে যে আমরা কিভাবে টেবিল ক্রিয়েট করতে পারি। টেবিলটাকে ফরম্যাট করব, কালার করব, সেটার জন্য অনেক মেথড আছে। প্রথমত আমি নিজের মতো করে করি। এই যে সেলগুলোকে সিলেক্ট করলাম, আমরা হোম মেনু থেকে এই যে হাইলাইট কালার শিখেছিলাম, আপনি এইভাবে এটাকে কালার করতে পারবেন, ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারবেন। আবার আপনি যদি চান যে না আমি অন্যভাবে করব, তাহলে অপশন আছে। যেমন আমি এই সেলগুলোকে সিলেক্ট করলাম, কলামের এই সেলগুলোকে সেল স্টাইল, হোম মেনু থেকে সেল স্টাইল নামে অপশন আছে, এখান থেকে আপনি বিভিন্নগুলো অ্যাপ্লাই করে নিতে পারেন। এই যে ব্যাড, গুড, ন্যাচারাল, আপনি বিভিন্ন ধরনের আছে, চাইলে এগুলো ব্যবহার করে নিতে পারেন। এই যে এটা ব্যবহার করলাম, এইটার জন্য মাঝখানে এইটার জন্য আর একটা ব্যবহার করি, সেল স্টাইল থেকে এই ব্যাডই দিয়ে দিলাম, না এই ন্যাচারাল দিলাম। দেখেন আর টেবিলটাকে ফরম্যাটিং করতেছি আমি। এবার আমি কিছু এখানে ডেটা এন্ট্রি করি, কিছু ইনপুট করি। সাপোজ এখানে নেম হবে, এখানে সাবজেক্ট হবে বাংলা, ইংরেজি, এবার নিচে কিছু স্টুডেন্টের নাম হবে। আমি এখন যেটা করতেছি সেটা হলো কি এন্ট্রি। আমি এখানে কিছু স্টুডেন্টের ভ্যালু ইনপুট করি, ম্যানুয়ালি করতেছি জাস্ট। দেখেন আমি এখানে কিছু ভ্যালু ইনপুট করলাম, কিছু ভ্যালু ইনপুট করলাম। তো আমি কিন্তু ফরম্যাটিং করলাম। এখন যদি চাই আমি এখানে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করব, তো কমন কিছু ফর্মুলা আছে। আপনারা এখানে অনেক কাছে আসছেন একদম নতুন, তো একদম নতুন থেকেই দেখাই, জিরো লেভেল থেকে, যে আমরা কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এই যতটুকু কাজ করলাম, এই কাজটুকু কিন্তু মাইক্রোসফট অফিস দিয়ে পসিবল ছিল, আমরা মাইক্রোসফট অফিস দিয়ে করতে পারতাম। বাট এখানে আমি টোটাল যদি বের করতে চাই, স্টুডেন্টের 4টা সাবজেক্টের টোটাল কত এটা বের করতে চাচ্ছি,
কোথায় এটা বের করতে যাচ্ছি, এই নিচে এইখানে বের করতে যাচ্ছি। তা আমরা এইটা যদি ওয়ার্ডে করতাম তাহলে আমরা কিন্তু এটা ম্যানুয়ালি ক্যালকুলেটর দিয়ে তারপর যোগ বিয়োগ করে দিতাম। কিন্তু আমি যেহেতু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এক্সেল ব্যবহার করতেছি, তা আমি এখান থেকে ফর্মুলার সহযোগিতা নিতে পারি। তো আমরা একদম বেসিক যোগ করার নিয়ম ফর্মুলা থেকে শুরু করি। যে কোনো ফর্মুলা লিখতে গেলে আগে শুরুতে সমান সমান দিতে হবে 100%। আপনি দিয়েছেন। এবার এই 45 আজাদের 45 এই সেলটার নাম কি বলেন তো? আপনারা বলেন তো এই 45 এর সেলটার নাম কি? B6 স্যার B6 B6। আশা করি বুঝতে পারছেন। এটা না বুঝলে কিন্তু ফর্মুলা বোঝা পসিবল না। B6 এই বি কলামের 6 নম্বর কলাম, এটা 6 নম্বর রো, এটা B6। তা আমি এখানে ক্লিক করেও নিতে পারি অথবা লিখতেও পারি। আমি B6 দিলাম। এবার প্লাস চিহ্ন, যেহেতু যোগ করতে চাই, এর সাথে কাকে যোগ করব? এইটা, এর সাথে এইটা, এর সাথে এইটা। আমি এখানে ক্লিক করে নিলাম, এই যে ক্লিক করে নিলাম, এই যে নিলাম B6 প্লাস C6 প্লাস B6 প্লাস E6 এবং সমান সমান দিয়ে ফর্মুলা বোঝায়। এবার এন্টার প্রেস করেন, দেখেন অটোমেটিকলি যোগ বসে গেছে। অটোমেটিকলি যোগ কিন্তু বসে গেছে। এইটা সবথেকে বেসিক যোগ করার নিয়ম, কিন্তু ঝামেলা। এর থেকে সহজ অনেক নিয়ম আছে, সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। আচ্ছা, মজার ব্যাপার হলো 286 আজাদ আসলে বাংলায় 45 পাইনি, আসলে পাইছে 78। দেখেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। এক্সেলে একটা ফর্মুলা দেওয়ার পর বাদ বাকি সব অটোমেটিকলি হয়। এইটা হলো সবথেকে মজার বিষয়। তো আমি অলরেডি আজাদের টোটাল বের করেছিলাম। এবার সাপোজ আজাদের এভারেজ বের করতে চাচ্ছি, আমি গড় বের করব। তো আমি এখানে সমান সমান দিতেই হবে। আমি অন্য একটা ফর্মুলা, আমি যোগ করার আরেকটা ফর্মুলা দেখাই। আমরা এখানে যে যোগটা বের করলাম সেটা কিভাবে? আমরা সরাসরি সেলগুলোর নাম বলে দিলাম। তো শুধুমাত্র যোগ করার জন্য একটা ফর্মুলা আছে, যেটার নাম হলো সাম সমান সমান SUM। এই সাম দ্বারা শুধুমাত্র যোগ করা যাবে, শুধুমাত্র যোগই করতে পারবেন। সমান সমান সাম দিলাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এর ভিতরে যেটা থাকবে সেটাকে বলা হয় রেঞ্জ অথবা ভ্যালু। ভ্যালু মানে সেলের নাম, সমান সমান সাম ব্র্যাকেট। এইটা হলো একটা বেসিক কোড, মানে ফর্মুলা লেখার বা ফাংশন লেখার স্ট্রাকচার। তো আমি এই স্ট্রাকচার এখন অ্যাপ্লাই করি এইখানে। এই সাপোজ আজাদেরটা ওইভাবে বের করেছিলাম, রহিমেরটা এই মেথডে ব্যবহার করি। সমান সমান SUM দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে ফর্মুলা দেখাচ্ছে। সামের অনেকগুলো আবার ফর্মুলা আছে, অনেক অসংখ্য ফর্মুলা আছে। এবার আমি ব্র্যাকেট শুরু করলাম। আগেরবার প্রত্যেকটা সেলের নাম বলছি, তো এবার প্রত্যেকটা সেলের নাম বলবো না, সিলেকশনের শুরু সিলেকশনের শেষেরটা বলবো। 45 এই সেলটার নাম কি? B7, বি কলামের 7 নম্বর ঘর, তাহলে B7। ভুল হতে পারে, ভুল হলে এই যে মার্কিং করে দিয়েছে, বুঝাই দিয়েছে যে আসলে ঠিক আছে, এই যে ব্লু কালার। এইবার দিব কোলন দিয়ে লাস্টের সেলটা E7। এই কোলনের মাধ্যমে বুঝাইলাম থেকে B7 থেকে E7, দেখেন টোটালটা মার্কিং হয়েছে। আমার কিন্তু প্রত্যেকটা সেলের নাম লেখা লাগে। এইবার ব্র্যাকেট ক্লোজ করেন, ইন্টারফেস করেন, দেখেন যোগফল বের হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন সবাই এটা? জি স্যার। ওকে, এটা না বুঝলে সামনে বোঝা যাবে না। আমরা একটু কষ্ট না করে আরো একটু সহজে করতে পারি। সমান সমান লিখলাম, সাম লিখলাম, ব্র্যাকেট লিখলাম। এইবার যতটুকু যোগ করতে চাই ততটুকু মাউস দিয়ে এইভাবে ড্র্যাগ করে নিব। ওই যেটা আপনি লিখতেন ওইটা লেখা হয়ে গেছে। B7 থেকে E7ই আমরা লিখছিলাম, ওইটা কিন্তু অলরেডি লেখা হয়ে গেছে। এবার এন্টার প্রেস করলে সেম একই রকম পাবে। যদি আপনারা সাম বুঝে থাকেন তাহলে আপনারা আর এই সমজাতীয় সব ফর্মুলাগুলো বুঝতে পারবেন। কি রকম? এবার আমি অ্যাভারেজ অ্যাপ্লাই করে দেখাই। সমান সমান AVERAGE, অ্যাভারেজ ব্র্যাকেট শুরু, সেম একই রকম ভাবে আমি রেঞ্জগুলো সিলেক্ট করে দিলাম। এই যে এখান থেকে এই চারটা অ্যাভারেজ বের হবে, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার। আজাদ গড়ে 79 পেয়েছে, অলমোস্ট 80-র কাছাকাছি, কিন্তু 79।
আশা করি আপনি এটাও বুঝতে পারছেন ফর্মুলাটা কি রকম। আমি এবার আজাদের ম্যাক্সিমাম নাম্বার বের করতে যাচ্ছি, সর্বোচ্চ। আজাদ সর্বোচ্চ কত নাম্বার পেয়েছে, সমান সমান এম এ এক্স ম্যাক্স। আরেকটা ফর্মুলা, একটা ফর্মুলার একটাই কাজ, আর কোনো কাজ নেই। সমান সমান ম্যাক্স ব্র্যাকেট ভিতরে ডেটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট শেষ ইন্টার। আজাদ ম্যাক্সিমাম পেয়েছে 98, ম্যাক্সিমাম 98। আচ্ছা, আজাদ মিনিমাম কত নম্বর পেয়েছে, সর্বনিম্ন। এটার জন্য আরেকটা ফর্মুলা ইউজ করলাম, মিন। ব্র্যাকেট শুরু, আমি রেঞ্জ বলে দিলাম, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। সর্বনিম্ন পেয়েছে 67। দেখেন আজাদ আসলে হিস্ট্রিতে 98 পাইনি, আসলে পেয়েছে 12। দেখেন টোটাল সব রোটার ডেটা চেঞ্জ হয়ে গেছে, ও অটোমেটিকলি কিন্তু চেঞ্জ করে ফেলছে সব। এইটাই হলো এক্সেলের সব থেকে বড় মজা, যে অটোমেটিকলি ডাইনামিক ভাবে আপনি ডেটাগুলো বের করতে পারতেছেন। কোশ্চেন হতে পারে আমি এখানে কেন এভারেজ লিখলাম, সামের ক্ষেত্রে কেন সাম লিখলাম, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম না লিখে কেন ম্যাক্স লিখলাম। এইগুলো আমার বিষয় না, এগুলো যারা তৈরি করছে ওদের বিষয়। ওরা যেরকম ফর্মুলা দিছে ওরকম আপনাকে করতে হবে। আমার আরো ওখানে কলাম দরকার, তো আমি এইখানে এই কলাম থেকে কপি করে নিই, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, যেখানে পেস্ট করব তার প্রথমটাই কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। যদি আমি চাই, আমি সহজ কপি পেস্ট করার একটা মেথড বললাম আর কি, এক্সেলের নিয়মটা। এগুলো দরকার নাই, এগুলো বাদ দিয়ে দিই। আমি এখানে এভারেজ বের করলাম, সাম বের করলাম, ম্যাক্সিমাম বের করলাম, মিনিমাম বের করলাম। আমি এবার বের করতে চাচ্ছি আজাদ কয়টা পরীক্ষা অ্যাটেন্ড করছে প্রেজেন্ট। এটার জন্য আমি একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটার নাম হলো কাউন্ট। সমান সমান কাউন্ট, ব্র্যাকেট শুরু, রেঞ্জগুলো বলে দেয়, এই যে রেঞ্জগুলো বলে দিলাম, ব্র্যাকেট শেষ করে ইন্টার। আজাদ 4টা পরীক্ষা অ্যাটেন্ড করছে, ইন কেস হিস্ট্রি পরীক্ষা দেয় না, ডিলিট করে দিলাম, দেখেন 3টা পরীক্ষা অ্যাটেন্ড করছে। যদি পরীক্ষা অ্যাটেন্ড করে তাহলে, যদি ফেলও করে তাহলে 0 থাকবে, 0 তার মানে অ্যাটেন্ড, দেখেন নাই। আর যদি পরীক্ষা নাই দেয় তাহলে থাকবে না, এই যে 3টা পরীক্ষা। এবার বের করব অ্যাবসেন্ট। সেম একই রকম ফর্মুলা, কাউন্ট ব্ল্যাঙ্ক। আমি এবার একটা ফর্মুলা ব্যবহার করলাম, সেটার নাম হলো কাউন্ট ব্ল্যাঙ্ক। সেম একই রকম ভাবে 4টা রেঞ্জ সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। আজ 3টা পরীক্ষা প্রেজেন্ট ছিল, একটা পরীক্ষা অ্যাবসেন্ট ছিল। আপনারা সবাই কি বুঝতে পারছেন যতগুলো ফর্মুলা দেখানো হলো? জি জি স্যার। স্যার, বুঝতে স্যার পারছি। আচ্ছা, এখন কোশ্চেন হলো, হ্যাঁ বলেন। আচ্ছা, বুঝতে ওকে, পারছি স্যার, সেটাই বলছি। আচ্ছা ঠিক আছে। তা আমরা এখানে কমন কিছু ফর্মুলা দেখলাম যে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, তো এগুলো সব আমরা লিখে লিখে করলাম। তো এখন কোশ্চেন হলো আমাদের এর থেকে আরো কোনো সমাধান আছে কিনা। দেখেন এইগুলো আসলে লেখা লাগে না, এই যে যতগুলো ফর্মুলা আমি অ্যাপ্লাই করলাম এইগুলো লেখাও লাগে না, কিছুই করা লাগে না, কম্পিউটারে লিখে দেয়। যেমন আমি এটা ডিলিট করে দিই, এই যে ডিলিট করে দিলাম। এবার আমি এখানে যোগ বের করতে চাচ্ছি, এই 4টার যোগফল আমি এখানে বের করতে চাচ্ছি। তো আমি এই 4টাকে সিলেক্ট করলাম, আমি এখন চলে যাব ফর্মুলা মেনুতে, ফর্মুলা থেকে অটো সাম। অটো সাম থেকে কি বের করতেছে এখানে, সাম। এই যে সাম সিলেক্ট করে দিলাম, দেখেন অটোমেটিক বের হয়ে গেছে। ওই যে আপনি যেটা লিখতেন সেইটাই অটোমেটিক লেখা হয়ে গেছে, দেখেন সমান সমান সাম b6 থেকে e6। ইজিয়েস্ট মেথড। এমনকি আপনি চাইলে শর্টকাট দিয়ে করতে পারেন। এই যে আমি সিলেক্ট করলাম, আমি এখানে করলাম অল্টার ইকুয়াল, কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল মানে অল্টার সমান সমান প্রেস করেন, তাহলে আপনি এখানে যোগফল পেয়ে গেছেন উইদাউট লেখা। আপনাদের যে অফিসিয়াল ডকুমেন্টটা দিয়েছিলাম ওখানে এক্সেলের শর্টকাট গুলো আছে, কমন কিছু শর্টকাট ওখানে দেওয়া আছে। আমরা যে কন্ট্রোল বি শিখছিলাম, কন্ট্রোল ই শিখছিলাম, এগুলো কিন্তু এখানে কাজ করবে না, এখানে কাজ করবে না, অনেক ডিফারেন্স আছে এখানে। তো আমি এখানে সিলেক্ট করলাম, অটো সাম বের হয়ে গেছে। আমি এবার আবার সিলেক্ট করলাম, যেহেতু এখানে ভ্যালু আছে, আমি এবারে বের করব এভারেজ। আমি এখান থেকে এভারেজ সিলেক্ট করলাম, বের হয়েছে। আবার সিলেক্ট করি না, আবার কেন সিলেক্ট করলাম, তার এখানে কিছু যুক্তি আছে, ব্যাপার আছে। আচ্ছা, আবার সিলেক্ট করলাম, এবার এখানে ম্যাক্সিমাম বের করব, এই যে এখান থেকে ম্যাক্স বের হয়েছে, আবার সিলেক্ট 4টা। এবার মিনিমাম বের করব, এই যে মিন আছে, আবার সিলেক্ট করলাম, কাউন্ট বের করব, কাউন্ট নাম্বার বের হয়েছে। আচ্ছা, এবার বের করব কাউন্ট ব্ল্যাঙ্ক, সরাসরি এটা নেই, মোর ফাংশন দিয়ে আনতে হয়, সেজন্য এটা ম্যানুয়াল দিয়ে করে দিচ্ছি। কাউন্ট ব্ল্যাঙ্কটা এখানে বসে দিচ্ছি।
দেখেন আগের বার যদি করতে সময় লাগে 2 মিনিট, এখন কতটুকু সময় লাগা উচিত? 30 ম্যাক্সিমাম সেকেন্ড 30 সেকেন্ড। 30 সেকেন্ড লাগা উচিত। একদম সিম্পল বিষয়, যোগ বিয়োগ গুণভাগ, এগুলো সিম্পল বিষয়। আমি যোগ দেখাইছি, বিয়োগ গুণভাগ দেখাই নাই, সেটা দেখাবো। আচ্ছা, এখন একজনটা তো বের করলাম, ভালো কথা। নিচে তো রহিম, করিম, রূপা আছে, তাদের আবার কি কোড লিখতে হবে? আপনি একবার এভাবে করেও করতে পারতেন, এভাবে করেও আপনি এখানে অপশন দিয়ে করতে পারতেন, সেটা ভিন্ন বিষয়। এটাও করা যেতে পারত। অথবা আপনি করতে পারেন, একটা ফর্মুলা অ্যাপ্লাই করছেন, খেয়াল রেখেন কি কোড লিখছিলেন, B6 থেকে E6। এবার এখানে ক্লিক করার পরে দেখবেন এই কর্নারে ছোট্ট করে একটা অপশন আছে, ছোট্ট একটা পয়েন্ট আছে, এই যে ড্র্যাগ পয়েন্ট। এই ছোট্ট পয়েন্টটাকে ধরে আপনি নিচে ড্র্যাগ করেন, ড্র্যাগ করলে দেখতে পারবেন অটোমেটিকলি সব রেজাল্ট বের হয়ে গেছে। আমি এইখানে লিখছিলাম কি B6 থেকে E6, বাট এখন এটা অটোমেটিকলি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিকলি B7 বানাই দিচ্ছে, B8 বানাই দিচ্ছে, B9 বানাই দিচ্ছে। তার মানে সবার টোটাল একবারে বের হয়ে গেছে। একজনেরটা বের করলে বাদ বাকি সবগুলো ইজি। আমি এগুলো ডিলিট করে দেই, টোটালটাকে সিলেক্ট করলাম, টোটালটাকে ড্র্যাগ করে দিলাম নিচে। দেখেন সবার রেজাল্ট একবার। সবার ওই আচাদের যা বের করছিলাম কষ্ট হয়েছিল, রবিমেরটা বের করতে সেম একই কষ্ট। নিচে যদি এখন 500 স্টুডেন্ট থাকে আমার যায় আসে না, আমি জাস্ট ড্র্যাগ করবো, এখানে ধরে এটাকে ড্র্যাগ করে দিব, এই হয়ে গেল। আপনারা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা স্যার আচ্ছা, এইটা ছিল আমাদের বেসিক একটা ফরম্যাট তৈরি করা। আর যেহেতু এখানে ফরম্যাটিংটা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা ফরম্যাটিংটা দিয়ে শুরু করলাম। আমাদের নেক্সট ক্লাসে আমি আপনাদের আরো টুলস নিয়ে আলোচনা করব। আমি আপাতত এখানে আরো কিছু আইটেম দেখাই, আজকে ক্লাসটা শেষ করব। তো এখানে কমন কিছু ফরম্যাটিং এর এলিমেন্ট আছে যেগুলো আমাদের প্রয়োজন হবে। আমি একটু সেভ করে দিই এটা, নাহলে আমার মনে থাকবে না। লেটস স্টার্ট 228। আচ্ছা, আমাদের এখানে আরো কিছু ফর্মুলার মানে ফাংশন বা ফাংশনালিটির ব্যবহার আছে স্টাইলের জন্য, ফরম্যাটের জন্য। যেমন আমি এখানে চাই অধ্যক্ষে সিগনেচার হবে, সিলেক্ট করে মার্কস করলাম, ভালো কথা। এবার এগুলো কিছু লিখবো। দেখেন আমরা মাইক্রোসফট অফিসে অ্যালাইনমেন্ট শিখছিলাম লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাইড। তো মাইক্রোসফট এক্সেলে কিন্তু অ্যালাইনমেন্ট মূলত 3টা, জাস্টিফাইডটা নেই। আবার প্রত্যেকটা সাব অ্যালাইনমেন্ট আছে, যেমন হরিজন্টাল, ভার্টিক্যাল, 2টা পজিশনে অ্যালাইনমেন্ট হয় মাইক্রোসফট এক্সেলে। এই লেখাটা কর্নারে লিখতে চান, দেখেন অ্যালাইনমেন্ট লেফট আছে, সেন্টার আছে, রাইট আছে। প্রত্যেকটার আবার উপরে মানে ভার্টিক্যাল অ্যালাইন আছে, যেমন লেফটের টপ আছে, লেফটের সেন্টার আছে, লেফটের বটম আছে। কোন লেখা যদি মাঝখানে আনতে চান, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, এইবার মাঝখানে আসবে। এই কর্নারে লিখতে চান, তার মানে লেফট টপ, বামে উপরে, এই বামে গেল, এবার উপরে, এইভাবে আপনাকে লিখতে হবে। অ্যালাইনমেন্টের বিষয়টা হচ্ছে এইটা। তারপর আছে সেল ফরম্যাটিং। আপনি জানেন যে এই সেলের ভিতরে সবসময় টাকা পয়সাই হবে, যেমন এখানে 100, এই 100টা সবসময় টাকা পয়সা বা ডলার হবে। তাহলে এটাকে কারেন্সি মোড করা যায়, অ্যাকাউন্টিং মোড করা যায়। বিভিন্ন মোড আছে, যেমন এখানে সিলেক্ট করে এই যে মোড, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম ইংলিশ। দেখেন এই সেলের ভিতরে এখন যাই ইনপুট করবেন সেইটা কারেন্সি মোডে হয়ে যাবে। এই যে কারেন্সি অ্যাকাউন্টিং মোড বলে, এটাকে অ্যাকাউন্টিং মোডে হয়ে যাবে। যদি অন্য কোনো কারেন্সি চান বা অন্য কোনো অ্যাকাউন্টিং চান, তাহলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অপশন আছে। এটা হচ্ছে অ্যাকাউন্টিং মোড। আপনি জানেন এই সেলে সবসময় পার্সেন্ট বের হবে, 1%, 2%, 50% বের হবে। আপনি এই সেলটাকে সিলেক্ট করে এই পার্সেন্ট মোড করে দিতে পারেন। দেওয়ার পর এই সেলকে যাই লিখবেন সেটা পার্সেন্ট মোডে আসবে, যেমন 8%। কিভাবে পার্সেন্ট বের করে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব, যে কিভাবে আপনাদের অলরেডি পারা উচিত। আমি যদি বিয়োগ গুণভাগ দেখাই নাই, সেটাও দেখাই দিচ্ছি আপনাদের এখন। আচ্ছা, পার্সেন্ট মোড গেল। আপনার এখানে কমা স্প্রেডেড মোড আছে, যে আমি কমা স্টাইল দিতে পারি। ডেসিমেল পয়েন্ট আছে, যে পয়েন্টের পরে 90 এর পরে দুটো জিরো আছে, বাড়বে, এভাবে বাড়াইতে পারবেন, এভাবে কমাইতে পারবেন ডেসিমেল পয়েন্ট। তারপর এখানে আরো অনেক মেথড আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। একটা সেলের ভিতর ডেট হবে, এটা সিলেক্ট করতে পারি। লং ডেট হলে এটা দিতে পারি। টাইম হলে টাইম দিতে পারি, যে এই মোডে এই সেলের ভিতর সবসময় কি হবে, টাইম হবে। আবার এক্সেলে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আপনি এক্সেলে কিন্তু মোবাইল নম্বর লিখতে পারবেন না। মোবাইল নম্বর লিখলে সামনে জিরোটা আসে না। যেমন
0 or 7 to 1 আদার থিং হতে পারে। আচ্ছা দেখেন জিরোটা কিন্তু নাই, জিরোটা কিন্তু নাই। এক্সেলে সাধারণত আপনি সামনে জিরো দিতে পারবেন না। তো সামনে জিরো দেওয়ার জন্য দুটো মেথড আমি যতটুকু জানি, একটা হলো সিলেক্ট করলাম, এখান থেকে আমি দিতে পারি টেক্সট মোড, এই যে টেক্সট মোড। এইবার টেক্সট মোড দেওয়ার পর আপনি এখানে সামনে জিরো দিতে পারবেন, সামনে জিরো দিতে পারবেন, একটা মেথড। আর একটা মেথড কি, সাপোজ আমি একটা মোবাইল নাম্বার লিখলাম, ধরতেছে না, আমি একটু বড় করে দিচ্ছি এটা। এই যে দেখেন সমস্যা হচ্ছে সামনে জিরোটা নেই। একটা মেথড আমরা অলরেডি শিখলাম যে আমরা এখান থেকে টেক্সট মোড দিয়ে যে কোনো কিছু লিখতে পারি সেলের ভিতরে। আর একটা মেথড কি, আর একটা মেথড আছে কাস্টম ফরম্যাটিং, কাস্টম স্টাইলিং। আপনি সেলটাকে রাইট ক্লিক করেন, বেশি সেল হলে বেশি সেল সিলেক্ট করেন, সমস্যা নেই। রাইট ক্লিক করলে অপশন পাবেন ফরম্যাট সেলস, ফরম্যাট সেলস ক্লিক করলাম। এর ভিতরে দেখেন অপশন আছে অনেকগুলো, এই যে মোডগুলো ছিল সেই মোডগুলো এখানেও আছে। এই যে এখানে ক্লিক করলেও আসে, এই যে এখানে এখানে ক্লিক করলেও এই সেম জিনিসই আসে। আচ্ছা তো দেখেন এখানে অনেকগুলো মোড আছে, তাই হচ্ছে কাস্টম মোড। বাংলাদেশের মোবাইল নাম্বার কয়টা অক্ষর বলেন তো, কয়টা অক্ষর জানে তো সবাই নাকি, সবাই তো চালায়? 11টা 11টা। তো এখানে আছে কয়টা, আছে কয়টা, এখানে 10টা 10টা আছে। তার মানে আমি 10টা ইনপুট করব, 10টা অক্ষর ইনপুট করব। তো আমি এখানে কাস্টম অথবা স্পেশালে ক্লিক করব। 11 স্যার। হ্যাঁ স্পেশালে ক্লিক করলাম, স্পেশাল দিয়ে পসিবল, কাস্টম দিয়ে পসিবল। তো আমি কাস্টম দিলাম। এবার আমি জানি যে আমি এখানে 10টা নাম্বার ইনপুট করব, জিরোটা তো বাদ, জিরোটা দিচ্ছি না। তো আমি যে কয়টা নাম্বার সলিড ইনপুট করব সেই কয়টা জিরো দিব, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা জিরো দিলাম। তার মানে এইটা এটা সমান সমান এখন এই 10টা ভ্যালু পাবে। এইবার সামনে আসলাম, সামনে একটা জিরো অতিরিক্ত হবে, তাই আমি অতিরিক্ত আরেকটা জিরো দিলাম। এইবার ওকে প্রেস করেন, দেখেন অটোমেটিকলি জিরো চলে আসছে। আপনি কিন্তু ইনপুট করেন নাই, জিরো এখানে কিন্তু ইনপুট করেন নাই, অটোমেটিকলি এই সেলে সবসময় জিরো থাকবে। আপনি নাম্বার যখনই 10টা লিখবেন ওর সামনে অটোমেটিকলি একটা জিরো দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা আরেকটা মেথড। আমি রাইট ক্লিক করলাম, ফরম্যাট সেলস, কাস্টম, কাস্টম থেকে আরো একটা জিনিস চাই, বাংলাদেশের কান্ট্রি কোড, সাপোজ 880 হবে। তো আমরা তো অলরেডি 11টা জিরো দিছি, 11টা জিরো জিরো 10টা জিরো ইনপুট আমি করব, সামনের অতিরিক্ত জিরোটা অটোমেটিকলি বসে গেল। জিরো জায়গায় যদি আমি 5 লিখতাম তাহলে 5 বসতো। তো আমি এখানে সামনে এসে আবার লিখলাম +88, ওকে দেখেন অটোমেটিকলি সামনে এইটাই বসে গেছে, ধরতেছে না, এই জন্য হ্যাশ হয়ে গেছে। তো বড় করে দিই, এই দেখেন +880 আছে। আমি এইটুকু লিখি না, শুধুমাত্র এইটুকু লিখছি, বাদ বাকিটুকু অটোমেটিকলি আসছে। আপনারা বুঝতে পারছেন সবাই? এটা একটা জি স্যার বুঝতে পারছি। গুরুত্বপূর্ণ একটা সেল ফরম্যাটিং। আচ্ছা বিয়োগ কিভাবে করব, কোশ্চেন। আমরা এখানে লিখলাম 2000, এখানে লিখলাম সাপোজ 5 6 8 সামথিং, বেশি হয়ে গেল 7 8। এই দুটো সেলের বিয়োগফল এইখানে শো করতে চাই। আমার কথা হলো সেল এই সেলে থাকবে, ডাটা এই সেলে থাকতে পারে, ওই সেলে থাকতে পারে, বিষয় না, সেলের নামটা বিষয়, সেলের নামটা বিষয়। আমি এখানে সমান সমান দিয়ে বুঝাইলাম যে আমি এখন ফর্মুলা লিখতে চাচ্ছি, এটা দিতে হবে। এই সেলের নাম কি, B39, এই যে দেখেন সিলেক্ট করলাম B39। কি করতে চাই, বিয়োগ, তো এবার দিব মাইনাস চিহ্ন, কার সাথে, এর সাথে, B39 - C39, ইন্টার, দেখেন বিয়োগফল হয়ে গেছে। যদি উপর নিচ হইতো তাহলে আমি উপর নিচ সেলের নাম বলতাম, সিম্পল বিষয়। B39 - C39। যদি আমি গুণ করতে চাই তাহলে মাইনাসের জায়গায় দিব স্টার চিহ্ন, এই স্টার কম্পিউটারে গুণ বোঝায়। এন্টার প্রেস করলাম, এই হচ্ছে গুণফল 200 × 78। আপনি যদি ভাগ করতে চান স্টারের জায়গায় দিবেন স্ল্যাশ, স্ল্যাশ মানে হচ্ছে কম্পিউটারের ভাগ। এবার এন্টার প্রেস করেন 2.56। তো অলরেডি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখে ফেললাম, যেগুলো আমাদের মোস্টলি ব্যবহার হয়। ডাটা এন্ট্রির ক্ষেত্রে এত ফাংশনের ব্যবহার নেই, শুধু এন্ট্রির কাজ করতে হয়, তারপরে জানা দরকার, সেজন্য বললাম। আশা করি আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ বুঝতে পারছেন। এই বাদেও আমরা কি কি দেখলাম, এখানে অ্যাভারেজ দেখলাম, ম্যাক্সিমাম দেখলাম, মিনিমাম দেখলাম, কাউন্ট দেখলাম, কাউন্ট ব্ল্যাঙ্ক দেখলাম। আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন হতে পারে যে আমি তো অনেকগুলো আইটেমকে একসাথে যোগ করলাম সামের মাধ্যমে, তো
এই গুণ ভাগের এরকম অপশন আছে কিনা। দেখেন ভাগের কোনো অপশন নাই, মানে একাধিক আইটেম ভাগ হয় না। আবার একাধিক আইটেম বিয়োগও আমার জানা মতে হয় না, কিন্তু আপনি একাধিক আইটেম গুণ করতে পারেন। তো একাধিক আইটেম গুণ করার সুযোগ আছে, যেমন অন, এখানে 2 অন দিয়ে লাভ নাই, 3 2 5, এখানে গুণফল হবে, তিনটার গুণফল এখানে শো করবে। এটার ফর্মুলা আছে, এটার ফর্মুলার নাম হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট ফর্মুলা দিয়ে আপনি গুণ করতে পারেন। প্রোডাক্ট দিলাম, এবার আমি সেলগুলোকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন গুণফল 3 2 5, 3 2 6, 5 7 30। আমরা এটা ক্লিয়ার হয়েছে সবাই? স্যার আমার একটা অ্যামাউন্ট থেকে 1000 টাকা থেকে আমি 4-5টা আইটেম কিনলাম, এখন 1000 টাকা থেকে ওই 4-5টা অ্যাড করে মাইনাস করতে হবে, এটা একবারে কি সম্ভব? 4-5টাকে আপনি 4-5টা আইটেমের প্রাইসটাকে একটা জায়গায় বের করতে হবে, এরপর একটা অ্যামাউন্টে মাইনাস করবেন। আচ্ছা এগুলো আলাদা করে ইনপুট করে নিতে হবে যে আমার এখানে অনেকগুলো সেলের ভ্যালু হবে, যেমন এই যে একবার সেলের ভ্যালু আমি এখানে বের করলাম, এবার এই সেলটা আবার এই সেলের সাথে বিয়োগ দেবো, রেজাল্টটা এইখানে শো করবো, সবকিছু আমার হাতে। এক্সেল মানে হলো নিজের মতো করা, বুঝতে পারছেন? আচ্ছা, এইটা ছিল আজকের আলোচনা। আর একটা কোশ্চেন হতে পারে, সেটা হলো আমি কন্টেন্ট গুলো ডিলিট করবো কিভাবে। আমরা বেসিক্যালি সিলেক্ট করে ডিলিট প্রেস করি, এটা হতে পারে একটা মেথড। কিন্তু এক্সেলে আমার ভ্যারাইটিস ডিলিট আছে, যেমন আমি এই সেলগুলোকে সিলেক্ট করলাম, আমার এখানে একটা আলাদা অপশন আছে যেটা নাম হলো ক্লিয়ার। এই যে ক্লিয়ার, ক্লিয়ার থেকে আপনার আছে ক্লিয়ার অল, ফরম্যাট কন্টেন্ট। অল দিলে সব মুছে গেল, সব। আমি চাই এই লেখাগুলো থাকবে, শুধু ফরম্যাট মুছে যাবে, কালার মুছে যাবে, তাহলে ক্লিয়ার ফরম্যাট। দেখেন কন্টেন্ট আছে, ফরম্যাটিংটা নেই। আবার উল্টো হতে পারে, কন্টেন্ট থাকবে, কন্টেন্ট থাকবে না, ফরম্যাট থাকবে, এই যে এটাও হতে পারে। এইরকম বিভিন্ন ভ্যারাইটিস ধরে ডিলেট আছে, সব চাইলে অল। তারপর আছে ফিল। ফিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফিলটা চমৎকার একটা টুলস, এক্সেলের একটা চমৎকার টুলস। আমি এই নামের আগে সাপোজ 1 2 3 4 কাউন্ট করবো, 1 2 3 4 এভাবে কাউন্টিং করবো। এটার জন্য আমরা কি 1 2 3 4 লিখে দিব না। আপনি এক্সেলে কাজ করছেন, আপনি সহজে এটা কাজটা করতে পারবেন কিভাবে। যেমন অন লিখছেন, নিচে সেলে 2 লিখছেন, এইবার টোটাল দুটো সেলকে এইভাবে সিলেক্ট করেন, আমি সিলেক্ট করে দিলাম। এইবার এই পয়েন্ট ধরে নিচে ড্র্যাগ করেন, তাহলে অটোমেটিকলি ইনক্রিমেন্ট হবে, অটোমেটিকলি ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা একটু সামনে যাই, আস্তে আস্তে আরো আইটেমগুলো দেখবো। অনেক কিছু আছে যেগুলো হয়তো বা দেখানো হবে না, আবার কিছু কিছু আইটেম আছে যেগুলো দেখানো হবে। এক্সেলটা আসলে অনেক হিউজ। ডাটা এন্ট্রি কনসেপ্টের উপরে যেহেতু ফরম্যাটিংটাই মেন, আপনাকে ফরম্যাটিং করতে হবে বা এন্ট্রি করে দিতে হবে, সেক্ষেত্রে আমরা ওই কনসেপ্টের উপরেই আগাচ্ছি। আচ্ছা, আমি 1 2 3 করলাম, আমি এবার লিখলাম সাপোজ 10, তারপর লিখলাম 20। 10 আর 20 এর মাঝখানে ডিসটেন্স কত? 10। এইবার যদি ড্র্যাগ করেন তাহলে 10 20 30 40 আসবে। আমি লিখলাম 0.12, আবার লিখলাম 0.2 লিখলাম। এবার এই দুটোর মাঝখানে ডিসটেন্স যত আপনি ড্র্যাগ করলে দেখবেন ওইটা বাড়তেছে, ওইটা বাড়তেছে। চমৎকার বিষয়। আপনি এখানে লিখলেন জানুয়ারি, এবার আপনি ড্র্যাগ করলেন, দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চলে আসছে। এই যে অটোমেটিকলি, এইটাকে বলা হয় সিরিজ এন্ড ফিল, এটাকে বলা হয় ফিল এন্ড সিরিজ। আমি কম্বাইন করে বললাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি এখানে লিখলাম সানডে, সানডে লিখে ড্র্যাগ করলাম, দেখেন সানডে মানডে টুয়েসডে। আবার ড্র্যাগ করতে থাকলে বাড়তেই থাকবে, অটো লুপ হতে থাকবে, অটো লুপ হতে থাকবে। আপনি কোথাও লিখছেন ডেট, যেমন আজকের ডেট 02/02/2021, এবার আপনি ড্র্যাগ করেন, দেখবেন এই ডেটটা ইনক্রিমেন্ট হচ্ছে। দেখেন 2 3 4 5। একটা মাসের হিসাবের জন্য এই ফিল এন্ড সিরিজ অটোমেটিক্যালি আমরা ব্যবহার করি। এক্সেলের মজাটা হলো এইখানে যে আপনাকে অনেক ক্ষেত্রে ও আপনাকে সহযোগিতা করবে যে আপনি এইভাবে লেখেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা হলো তার ভিতরে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারেন। স্যার এই মান্থটাকে কাস্টমাইজ করা যায় কিভাবে? বুঝি না, আবার একটু বলেন। ডেটের যে সেলগুলা, এই ডেটে কিভাবে কাস্টমাইজ করা যায়? আমি ডেটে আগে দিব, মান্থ মাঝখানে দিব। আসলে তো অলরেডি বলে দিছি। এই যে সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, ফরম্যাট সেলস, এখান থেকেও করা যায়।
এবার দেখেন এই ডেটের ভিতরে আবার বিভিন্ন মানে ফরম্যাটিং আছে, এরকম হতে পারে, এটা হতে পারে, ইয়ার আগে হতে পারে, এখানে ফরম্যাটিং আছে। যে কোনো একটা সিলেক্ট করে এটা আগে করে নিতে হয়, করে তারপর এন্ট্রি করতে হয়, তারপর যখন লিখবেন ওই ফরম্যাটে আসবে। এই যে ডেট থেকে বিভিন্ন ফরম্যাট আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেন আপনার যেরকম দরকার। ইয়ার আগে বলছেন আপনি, দেখেন এখানে আছে কোনটা ইয়ার আগে যেন আছে, কোথায় যেন আছে কোনটা একটা, একটু এখান থেকে দেখে নেন, বুঝছেন ম্যাডাম? স্যার থ্যাংক ইউ। আর কি কোশ্চেন ছিল বলেন? স্যার এই সিরিজটা করার জন্য কি ফিল ক্লিক করে নিতে হবে? না, ফিলে কিছু করা লাগে না, এই জিনিসটা এখান থেকে এমনিতে? করা যায়, কিন্তু আমি করলাম না, এখান থেকে সহজে করলাম, এই ড্র্যাগ করে করাটা সহজ। আর এখানে করতে গেলে অনেক ঝামেলা, অন লেখো, সিলেক্ট করো, তারপরে ফিলে যাও, তারপরে সাপোজ এখানে আছে ডাউন দিয়ে করা যেতে পারে, এটা হচ্ছে টোটাল কপি। আর আরেকটা হতে পারে ফিল থেকে সিরিজ থেকে আমি এখানে বলে দিলাম এটা কি সিলেক্ট করছি, আমি কলাম সিলেক্ট করছি, কলাম সিলেক্ট করে দিলে ওকে, এইভাবে 1 2 3 কাউন্ট করা যায়। ঝামেলা এর থেকে আমি সহজ মেথড বললাম আপনাদের। আচ্ছা, এইটা যে খারাপ তাও বলবো না, এটারও মানে ব্যবহার আছে। যেমন এই টোটাল সেলটা সিলেক্ট করলাম, এবার এখানে অন দিয়ে শুরু করি, এবার সিলেক্ট করে তারপরে ফিল থেকে সিরিজ থেকে আমি বললাম যেহেতু কলাম সিলেক্ট করছি কলাম দিয়ে দিলাম। আমি এইভাবে যদি দেই, দেখেন এই সারা জীবনের যত নাম্বার আছে সব অটোমেটিক চলে আসছে, দেখছেন? এটারও ব্যবহার আছে, নাই সেটা বলবো না, কিন্তু আমি ওইটা দেখালাম সহজের কারণে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তো এইটা হচ্ছে আজকের ক্লাসের টাস্ক আমাদের। আমরা এখনো অনেক কিছু ধরি নাই, যেমন ফিল্টার, টেবিলের খুবই গুরুত্বপূর্ণ, কন্ডিশনাল ফরম্যাটিং, ডেটা ভ্যালিডেশন, ফ্রিজিং, এরকম আরো অনেক আইটেম নিয়ে, ডেটা স্ক্র্যাপিং, এগুলো নিয়ে আলোচনা হবে আমাদের নেক্সট ক্লাসে। আজকে যতটুকু হলো এইটুকু আপনারা প্র্যাকটিস করবেন। যে কোনো ফরম্যাট, আমি আপনাদের দুটো ফরম্যাটের কথা বলবো আজকের ক্লাসের নিচে, লিংকের নিচে আপনারা দুটো জিনিস কমেন্ট করবেন। একটা হলো এরকম একটা স্যালারি শিট, রেজাল্ট শিট, আর একটা স্যালারি শিট। আমি আপনাদের আমি দিয়ে দিই, তাহলে আমার মনে হয় ভালো হয়, আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দিব, আপনারা ওইটার নিচে কমেন্ট করবেন। দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে এই রেজাল্ট শিট, আর একটা হলো স্যালারি শিট, যে স্যালারি শিটের ফরম্যাটটা আমরা তৈরি করব। আপনারা আশা করি করতে পারবেন। ওকে, পাওয়ার পয়েন্টও তো করতে হবে। পাওয়ার পয়েন্ট করবেন, আজকে তো দিব না, কালকে দিব, আজকে সময় তো আছে আপনাদের ক্লাসের মাঝখানে। পাওয়ার পয়েন্টেরও প্রচুর আলোচনা হয়েছে, তো সেগুলোও তো আপনাদের দেখতে হবে। এমনকি ওয়ার্ডের আলোচনাও বাকি আছে, ওয়ার্ডের ভিতরে আপনারা অনেকে দেন নাই, আপনাদের কোনো প্রোগ্রেস নাই যে আপনারা দেন, এটা দুঃখজনক বলছে অনেকবার, বাট আপনারা দেন নাই। ওয়ার্ডেরও অনেক কিছু করা বাকি আছে, আপনাদের করেন নাই, বাট করে নেন, সময় তো ছিল, আপনারা করেন নাই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। আমি আবার আপনাদের নেক্সট ক্লাসে আপনাদের সাথে কথা হবে, ইনশাআল্লাহ দেখা হবে। ততদিন ভালো থাকবেন সবাই। মেইলটা দিয়ে দিছি অলরেডি। হ্যাঁ ভাই, তাহমিদ ভাই কিছু বলতে চাচ্ছেন, বলেন। স্যার অফিস 2007 টা আরেকবার নক করবেন প্লিজ, আমি ওটার জন্য কিছু করতে আচ্ছা, পারছি আপনি না। আমাকে এখনই কমেন্ট, যে আমি পোস্টটা দিয়েছিলাম তার নিচে একটু কমেন্ট করেন, আমি এখনই আপনাকে এই ক্লাস শেষ করে আপনাকে ওইটা দিয়ে দিব। ক্লাস শেষ করার পরে আমি আপনাদের আজকের ক্লাসের যে টিউটোরিয়ালটা সেটা ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি, তারপরে ক্লাসের টাস্কটা এবং আপনার ওইটা আপনি আমাকে একটু কমেন্ট করেন, এই তিনটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।